করতেন বড় একটা হোটেলে, 5 স্টার হোটেলে এরকম ম্যানেজার ছিলেন, খুব বড়। তো তারপরে হচ্ছে আমাকে বলতে যে আপা আজকে আমাকে ফোন দিয়ে বলছে যে আপা আজকে আমি তো চলে গেছিলাম, আপনার ভাইয়া চলে যাওয়ার পরে বাসায় ভাইয়া একটা মেয়ে নিয়ে আসছে। আপনার বাসাতে আপনার অবর্তমানে মানে আপনি যখন আপনার মায়ের বাড়িতে ঝগড়ার পরে একজন মেয়েকে সে বাড়িতে বাসায় নিয়ে আসছে। ইভেন বললো যে 3 ঘন্টা 4 ঘন্টা ছিল, তারপরে চলে গেছে। আসলে গল্প কাহিনী না, দর্শকরা যারা শুনছেন তাদেরকে বলবো এটা আমার লাইফের বাস্তব ঘটনা। হয়তো বা মনে হবে যে এটা সিনেমার গল্প কেউ হার মানিয়েছে, বাট বাস্তবতা নিয়েই তো সিনেমাগুলো তৈরি হয়। দেন 2008-এর লাস্টের দিকে আমি ঢাকাতে আসি। কর্মক্ষেত্রে কিছু একটা করব সেজন্যই, কারণ আমি ছোটবেলা থেকেই শুধু বলতাম যে আমি পড়াশোনা শেষ করব, ঢাকায় যাব, ঢাকায় গিয়ে চাকরি করব খালার মতন। আমার সেজো খালা, উনি ঢাকাতে চাকরি করেন, আমরা ছোটবেলা থেকে দেখছি যে খালা চাকরি করছে। আমারও জানেন কেন একদম যখন হাফ প্যান্ট পরা ক্লাস 1-2-তে পড়ি, তখন থেকে আমি মাকে বলতাম যে আমি পড়াশোনা শেষ করব, ঢাকায় গিয়ে চাকরি করব খালাম্মার মতন, এরকম টাইপের কথা বলতাম। তো দেন মাস্টার্স কমপ্লিট করে আমি অনেকবার চাকরির জন্য ট্রাই করেছি, বাড়ি থেকে এসে ইন্টারভিউ দিয়ে গেছি, কখনো চাকরি ওভাবে কোনো রেসপন্স পাইনি। কারণ চাকরি সে সময়ই ছিল সোনার হরিণ, এখন তো আমি বলি ডায়মন্ড। তো হচ্ছে আমি ওরকম করে যখন মানে হতাশ হয়ে গেলাম, তারপরে ভাবলাম যে না চলে যাই, যা আছে কপালে, খালা তো আছে, খালার বাসায় গিয়ে উঠবো। তো ওখানে এসে উঠলাম, খালারা একটু তদবির টদবির করে একটা জায়গায় একটু জব হলো, বাট সেখানে আমি 1 মাস কিন্তু 2 মাস টিকতে পারলাম না, কারণ ওখানে একটা মেয়ে ছিল। আমি আমার স্বপ্নের কথা বলে ফেলেছি যে আমার খুব ইচ্ছা, তখন ইচ্ছা ছিল যে আমি গ্রামীণ ফোন, বাংলা লিংক এরকম জায়গায় জব করব, কারণ ওই যে কথা ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, কল সেন্টারে জব করব এরকম। তো ওই মেয়েটা যে মালিককে বলেছে যে এর থেকেও ভালো কোম্পানিতেও চাকরি করতে চাচ্ছে, তো মালিক আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ভালো কোম্পানি বলতে কি বোঝাচ্ছ? আমি বললাম কেন গ্রামীণ ফোন, বাংলা লিংক, তখন জয় জয়কার এই গ্রামীণ ফোন, বাংলা লিংকের মানে বাংলাদেশে। তারপরের দিন আমার চাকরি নেই। আমি বলেছি যে তার থেকে ভালো, বাট এটা কোন ইগো হতে পারে আমার জানা নেই। ওকে ফাইন। তারপরও আমি অফিসিয়ালি হতে পারে, কারণ তখন সেই কোম্পানিটা ছোট, আমি আমার ভাষাটা যদি বলতে না পারি, আমার ভালো লাগাটা আমি কেন, মূলত যেটা ছিল যে আপনি আসলে কোনো কোম্পানিকে ছোট করতে চান না, আপনি আপনার স্বপ্নের ভালো লাগা, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত স্বপ্ন থাকে। জাস্ট গল্পে গল্পে মেয়েটাকে বলছি, ও ওখানে লাগিয়েছে, আমার জবটা চলে গেল। ওকে ফাইন। তারপরে আমি আবার খুঁজছি বাট কোনো জব পাচ্ছি না। পরে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আমি রিসেপশনে জব করছি, মানে জব পেলাম রিসেপশনে, মাত্র 5,000 টাকা বেতন। তো 2008-এর শেষের দিকে, এটা 9-এর ফার্স্টে, একদম ফার্স্টের দিকে, 9 ওটা ছিল, আগেরটা ছিল 8-এর শেষের দিকে। তারপর এটা হচ্ছে 9-এর ফার্স্টে। দেন আমার 5,000 টাকায় তখন ঢাকা শহরে আমারও জীবনের প্রথম চাকরি 5,000 বেশ কষ্টকর। একটা ছেলে ইট মাথায় দিয়ে রাস্তায় ঘুমাতে পারে, কিন্তু আমার জন্য ছিল সোটা। অটোমেটিকলি আমি সেই সময় আবার খালার বাসা থেকে বের হয়ে একটা ছোট্ট রুমও নিয়েছি, আমরা 2টা মেয়ে থাকতাম একসাথে, এরকম। তো খুব অসহায় অবস্থায় চলে গেছি, কিন্তু রিসেপশনে জব করছি, আমার কনফিডেন্স কিন্তু কমেনি, মানে ভেতর থেকে যে না আমাকে কিছু করতেই হবে, আমাকে এই জায়গা থেকে পাততলে একটা মাটি হয়েছে, একটা পার্টি না হলে কিন্তু আরেকটা জায়গায় আমি পা ফেলতে পারছি না, সেজন্যই ওই জায়গাটায় ঢোকা। রিসেপশনে প্রতিদিন পেপার আসতো, বিভিন্ন রকম পেপারটা এমডি স্যারের রুমে দিয়ে ছোট্ট একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে জাস্ট আমার মানে বলা যেতে পারে আমার কৌতূহল, সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন মানে চাকরি বাকরির কথা ওঠে, ফ্রন্ট ডেস্ক অফিসার যেটাকে আপনি বলছেন, ফ্রন্ট ডেস্ক অফিসার, এই পদটাকে অনেকে আসলে মানে ঠিকভাবে নিতে পারে না কিংবা নিতে চায় না, বাট আপনার কি ওই সময় কিছু মনে হয়েছিল? অনেক ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে মনে হয়েছিল, এই জন্য সেই আমলে আমি কিন্তু ম্যানেজমেন্ট অনার্স মাস্টার্স করা, অনার্স মাস্টার্স করে সে এই পজিশনটা ছিল ইন্টার লেভেল কিংবা ডিগ্রি লেভেল, বাট ওই লেভেলটায় গিয়ে গ্রাজুয়েশন শেষ করে, শুধু গ্রাজুয়েশন না মাস্টার্স কমপ্লিট করে এসে রিসেপশনে কোনো কাজ নেই, খালি ফোনটা ধরবো, হ্যালো কি করছো, মানে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ আমার স্বপ্নটা আরো উপরে। আমি হাল ছাড়ি, ইভেন আপনি কাজটাকে ছোট করে দেখেন না, খারাপ লাগতো, ছোট করে দেখিনি, কারণ এই জায়গাটা থেকে আমাকে স্বপ্নের বীজটা বুনতে হবে,
এই কারণে বলা, কারণ হচ্ছে আপনার এই কথা থেকে আমি মেসেজটা দিতে চেয়েছিলাম সবাইকে যে কোনো কাজকেই ছোট করে না দেখা না উচিত না না। না, আমি আজও কোনো কাজকে ছোট করে দেখি আমি না। এটাই আসলে বলতে চেয়েছি। তারপরে পেপারটা আসতো আমার এমডি স্যারের রুমে, পেপার আসলে পেপারটা দিয়ে দিতে হবে। আমি আগে প্রতিদিন সব পেপারগুলো উল্টাতাম, আগে দেখতাম যে কোথাও নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা, চাকরির খবর, একটু রাশিফলটা দেখে পাঠিয়ে দিতাম। এই ছিল ওই। হঠাৎ করে মাসখানিক চলে যাওয়ার পরে, 1 মাস ছিলাম ওখানে, মাসখানিক ওরকম ট্রাই করতে করতে দেখি যে ওই দিন বৃহস্পতিবার ছিল, ঠিক আজকের মতনই বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি দেখি যে পরের দিন ওয়াকিং ইন্টারভিউ, অনেক বড় গ্রুপ অফ কোম্পানি, বাংলাদেশের যদি সেরা টপ 10 কিংবা টপ 5 কোনো কোম্পানি ধরা হয় সেরকম একটা কোম্পানিতে ওয়াকিং ইন্টারভিউ আছে। আচ্ছা, তো দেন আমি ভাবলাম যে পরের দিন শুক্রবার মানে হেঁটে যে interview। বন্ধ, আমি চলে যাব। হ্যাঁ, মানে সরাসরি সিভি নিয়ে গিয়ে হ্যাঁ, বুঝতে জাস্ট পেরেছি। ইন্টারভিউ, ওটাকে ওয়াকিং ইন্টারভিউ বলে। তো দেন আমি চলে গেলাম, গিয়ে তো গুরু আমার মাথায় হাত, 650 মেয়ে আসছে, মানে মেয়ে নিবে ওখানে, ফিমেল লেখা ছিল, আচ্ছা, আচ্ছা। 650 মেয়ে আসছে। আমি বললাম এত বড় কোম্পানিতে আমি যাক, আমার আর হলো না। হবে না, এখানে তো বিল লাগবে, এটা লাগবে, আমার তো কেউ নাই ঢাকায়, তো হবে না। আচ্ছা ঠিক আছে, আসছি যখন ইন্টারভিউটা দিই। আমি ইন্টারভিউ দিলাম, অনেকক্ষণ বসে থেকে থেকে ইন্টারভিউটা কল আসলো, ইন্টারভিউ দিয়ে চলে আসলাম, বললো যে আপনার যদি হয় পরে জানানো হবে। আমি ভাবলাম দুধ এয়ার হবে। 1 সপ্তাহ পর মনে হলো কাকতালীয় ভাবে আবার ফোন আসছে, বলে আমি অমুক কোম্পানি থেকে অ্যাডমিন থেকে বলছি, আপনি আসেন, আপনাকে আবার ইন্টারভিউ নিব। আমি বললাম আবার ইন্টারভিউ? আমি তো ইন্টারভিউ দিয়ে আসছি। বলছে আরেকবার। সেকেন্ড টাইম হলো, জাস্ট এভাবে 4 বারের বার 20 জন মেয়ে নিল 650 থেকে। লাকিলি কেন জানি আমি টিকে গেলাম ওই 20 জনের অবশেষে। এবং সব থেকে ওই দিন আমার মনে হয়েছে যে মিরাকল বলে বোধহয় কিছু আছে, কারণ 5,000 টাকা বেতন থেকে 14,000 টাকা একবারে, আবার 2,000 টাকা মোবাইল বিল, তো আবার গাড়ি ফুল টাইম, মানে 9টা 6টা গাড়ি আমি পাচ্ছি, মানে একটা স্মার্ট প্যাকেজ। তো আমি এত হ্যাপি এত হ্যাপি এত হ্যাপি, সেদিন আমার মনে হয়েছে মিরাকল আমি পেয়েছি। দেন তারপরে যাত্রা শুরু। দেন ওভাবে চাকরি চলছে, আমরা গ্রুপিং কাজ করতাম, মার্কেটিং এ তখন মেয়ে ছিল না, এই প্রোডাক্ট রিলেটেড কোনো মেয়ে এখনো বাংলাদেশে নেই, খুব রেয়ার। তো তখন 20টা মেয়ে আমরা গ্রুপিং কাজ করছি, অনেক অনেক মানুষের কথা শুনতে হচ্ছে, কিন্তু 4টা মেয়ে একসাথে করে গ্রুপিং যেতাম, কোনো প্রবলেম হতো না। অনেকে কিউরিয়াসিটি বশত জিজ্ঞাসা করতে এটা কেন ওটা হলো না, মানে মানুষকে কিভাবে হেয় করা যায়, বিশেষ করে মেয়ে বলে আঙুল দিয়ে দেখিয়ে কিভাবে হেয় করা যায়, প্রোডাক্টের সাথে মেয়ে তো যায় না, এটা ওটা অনেক কথা শুনেছি। বাট আমি খুব স্মার্টলি জবাব দিয়েছি, কারণ আমি একটু ঠোঁটকাটা গুরু ছোটবেলা থেকেই। তো আমার সাথে মিল আছে। আমি সোজা সাপটা কথা সোজা ভাবে বলতে পছন্দ করি। আর আমার আবার আরেকটা বিষয়, বলতে যেমন পছন্দ করি, শুনতেও ঠিক তেমনটাই পছন্দ করি। দেন তারপরে জব শুরু হলো, আমি জব করছি। দেন ওভাবে চলছে, ভালো মনে হয়েছে যে আমি স্কুল লাইফে কলেজ লাইফে যে মজাটা করিনি, আমি আমার কলিগদের সাথে সেই মজাটা করেছি। অফিস পালিয়ে সিনেমা দেখেছি, যা আমার লাইফে কোনোদিন আমি স্কুল পালিয়েও সিনেমায় যাইনি, কিন্তু আমরা বলাকায় সিনেমা দেখেছি, তাও মনপুরা সিনেমাটা। অফিস পালিয়ে আমরা 4 জন সিনেমা দেখে চলে আসছি। দেন এভাবে চলতে থাকে। 2009 চলে গেল, 10-এ ঠিক আমি জয়েন করার 1 বছর পরে আমাদের কোম্পানিতে একটা ছেলে আসে। ছেলে তো ছিলই, যাকে নিয়ে কথা সে আসে। তো আসার পরে ও আমাদের বেল্টের, মানে আমার এলাকার না, আমার জেলার না, আমার পাশের জেলার। তো আমার পাশের জেলার সেহেতু আমাদের কাজটা ছিল যে ধরেন প্রোডাক্টটাকে প্রমোশন করা, আমি প্রোডাক্টটাকে প্রমোট করে নিয়ে আসলাম, যখন সেই ক্লায়েন্ট অর্ডার দিবে তখন আমরা ছেলেদেরকে হ্যান্ড ওভার করতাম, ওরা প্রোডাক্টটা পৌঁছে দিবে, ডেলিভারি করবে, সবকিছু ওরা করবে। তো ওটা ওদের টার্গেট ছিল, আর আমাদের এটা টার্গেট ছিল। তো দেন আমাদের আরেকটা ভাইয়া ছিল, তার বাড়ি আবার ওই আমার পাশের জেলায়। তো সেই ভাইয়াটা এসে আমাকে বললো যে পারভিন, ও কিন্তু আমাদের বেল্টের, তো এবার থেকে যদি তোদের গ্রুপে কোনো ক্লায়েন্ট পাইস ওকে দিস, কারণ ওকে তো দাঁড়াতে হবে। ওইভাবে ও সবসময় হাই হ্যালো করতো। ওরা বসতো হচ্ছে লিফটের 4-এ, আমরা বসতাম লিফটের 7-এ। তো যে কোনো ভাবে হোক এরকম টুকটাক কথা হতো। ভাই বলেই কথা বলতাম, কলিগ অ্যাজ এ। বাট ও জানি কেন প্রতিদিনই মনে হতো যে এক নজর আমাকে দেখার জন্য, বোঝা যায় মানুষের মানসিকতাটা, এক নজর আমাকে দেখার জন্য হলো অ্যাডমিনে আসতো, মানে যাতে ওই ফ্লোর থেকে ঘুরে যাওয়া যায়, কারণ এমনি ফ্লোরে আসতে দিত না। 20টা মেয়ে একসাথে জয়েন করছে, অনেক কিছু হতে পারে, ফার্স্ট মেয়ে আসছে।
দেন ফোনে কথা হতো মাঝে মধ্যে যে আপু কোনো ক্লায়েন্ট পেয়েছেন কিনা একটু দেন, হেল্প করেন, আমার তো টার্গেট পূরণ করতে হবে। তো ও ঠাস ঠাস করে অনেক সুন্দর করে আবার ইংলিশে কথা বলতো। আচ্ছা। আমি একদিন কিউরিওসিটি বশত ফোন দিলাম যে আচ্ছা ভাইয়া, যেহেতু মফস্বল থেকে আসছি, ইংলিশে একটু দুর্বল, তো আমাকে কি একটু কোনো গাইডলাইন দিতে পারবেন? আমি স্পোকেনে ভালো হতে চাই। আচ্ছা। ওই কথা শুরু হলো। ও প্রায় প্রতিদিনই ফোন দিত রাত 10টা 12টা। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে একটার সময় কথার প্রেমিক, আমারও টাইম পাস হতো, আমি লনলি ফিল করতাম যেহেতু বাসায় একা থাকতাম। তারপরে হচ্ছে ও গান গেতো খুব ভালো, আমাকে ঘন্টার পর ঘন্টা গান শোনাতো। ওই থেকেই প্রেম। আমার ছোটবেলা থেকেই কেন জানি মনে হতো একটা পুরুষ আমাকে পাগলের মতন ভালোবাসবে। তো আস্তে আস্তে দেখি যে শুরুর দিকে কি আপনার এরকম কোনো মানে ভাবনা ছিল কিংবা অনুভূতি ছিল? না, আমার শুরুর দিকে কি নিছক কলিগের সাথে কথা বলতেন? হ্যাঁ, কিছুটা সময় পাস করা বিষয় এরকম কি ছিল? না ওরকমও ছিল না। ওই যে বললাম যে একটু স্পোকেন করতে চাই, সেজন্য কি করা যায়, ওই একটু কথা বললাম। আর যেহেতু একই বেল্টের প্লাস হচ্ছে একই অফিস কলিগ সবকিছু মিলঝিল করে, পাশে যদি আপনি চাকরি করছেন, এলাকার মানুষের প্রতি একটু সিম্প্যাথিটা আলাদা আসে। ওই সিম্প্যাথিটা ছিল যে আমার বেল্টের, আর আমাদের ওই বেল্টের মানুষ এদিকে খুব একটা দেখা যায় না। কিন্তু এক্সট্রা তো কোনো মানে কোনো প্রকার সম্পর্ক হতে পারে এরকম তো কোনো অনুভূতি ছিল না? কখনো ভাবিনি। ইভেন ও যখন প্রপোজ করে আমি একদম না বলে দিয়েছি যে আমি এগুলোর মধ্যে জড়াতে চাই না, আমি আমার ক্যারিয়ার বিল্ড, আমি ক্যারিয়ারটাকে নিয়ে খুব বেশি করি। তারপরে এরকম করতে করতে একটা সময় ও পাগলের মতন হয়ে যাচ্ছে, যে আমি যখন ওকে রিফিউজ করার পরে ও পাগলের মতন করে। কতদিন পর সে আপনাকে প্রপোজ করে? মানে আপনাদের এই যে কথোপকথন চলছে, এটা কতদিন পর সে আপনাকে প্রপোজটা করলো? আরো 7-8 মাস। 7-8 মাস। এই 7-8 মাস যখন আপনি কথা বলছিলেন, তখন আসলে কি মানে শুধু কি স্পোকেন উদ্দেশ্য ছিল নাকি তখন আরো অন্য কোনো কিছু আস্তে আস্তে আপনার মনেও হচ্ছিল? কারণ 7 মাস সাধারণত কিন্তু একটি ছেলে একটি মেয়ে যদি কথা বলে রাতে, কিছুটা হলেও কিন্তু আসলে বোঝা যায় যে এটা শুধুমাত্র সে যে সরাসরি প্রপোজ করেছে কিংবা কথা বলেছে সেটা তো আমি বলেছি, বাট আমি ওটাকে পাত্তা দিতাম না। আচ্ছা ঠিক আছে কলিগ, এটা আবার সুন্দর গান করতো, গান শুনতে ভালো লাগতো এরকম। তারপর একটা সময় দেখি সে পাগলের মতন করছে, তখন আমি ওকে বলেও ফেললাম যে পাগলের মতন যদি ভালোই বাসবে তাহলে আরো আগে কেন আসলে না? আপনি করে বলতাম, আরো আগে কেন এলেন না? তারপর আমি আবার রিফিউজ। পরে দেখি যে একটা সময় ও আমাকে ছাড়া আর কিছু। একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো আসলে শ্রোতারই প্রশ্ন, তাদের পক্ষ থেকে আমার করা। আপনি কেন রিফিউজ করছিলেন? আপনার উদ্দেশ্যটা কি ছিল? আমার আসলে ক্যারিয়ার নিয়ে অনেক স্বপ্ন। পর্যন্ত আমার স্বপ্ন বোনার প্রথম হচ্ছে আমি সব সময় এখনো বলি আমি রূপালী চৌধুরী হতে চাই, রূপালী চৌধুরীর মতন। রূপালী চৌধুরী হচ্ছেন বাজারের এমডি, বাট উনি কিন্তু মালিক না, জব করেন। একটা মেয়ে যদি মার্কেটিং এর হেড অফ ডিপার্টমেন্ট হতে পারে, তাহলে আমি কেন পারবো? এরকম একটা এই নিয়ে আমি আগে ছিলাম যে পেছনের বন্ধন আসলে কিংবা কোনো পিছুটান আসলে আমি আমার লক্ষ্যটায় পৌঁছাতে পারবো না, কারণ আমার লক্ষ্য গোল সেট করা। হ্যাঁ, সেই জন্যই দেন তারপরে ওর সাথে মিশে কথা বলে মনে হয়েছে যে ও একটু কনজারভেটিভ। ছেলেরা কিন্তু বউর দিকে কিংবা ভালোবাসার মানুষের দিকে কিন্তু একটা সময় কনজারভেটিভ হয়ে যায়। এটা কিন্তু মানতেই হবে, এটা আমি জানি না, এটা হয় অন্য সময়। বউয়ের প্রতি মানে ভালোবাসতে বাসতে যদি বউ হিসেবে কল্পনা করে সে সময় কনজারভেটিভ হয়ে যায়। তখন ছেলেদের সাথে কেন মিশলে, এই ছেলেটা এত রাতে ফোন করলো কেন? কিন্তু আমাদের তো ফোন আসবে, যেহেতু আমি বলেছি মার্কেটিং অ্যান্ড সেলস জব। তারপরে ওভাবে চলতে চলতে একটা সময় আমিও ওর প্রতি উইক হয়ে যাই। তারপরে প্রেম শুরু। আমাদের ভালোবাসাটা ছিল এইরকম যে আমি থাকতাম হচ্ছে মতিঝিল এরিয়াতে তখন। তো এজিবি কলোনির ওই এরিয়াটাতে থাকতাম। তো প্রতিদিন অফিস শেষ করে আমি আসতাম, ও আমাকে বলতো তুমি বাসায় ঢুকো না। তো বাসায় না ঢুকলে আমি ওই সামনের পাড়ে ঘুরতাম রাস্তা দিয়ে, ফুটপাতে কিন্তু অনেকগুলো চার দোকান। ও অফিস শেষ করে আসতো, আমরা ছোট্ট একটা চার দোকানে টং দোকানে বসতাম, বসে চা খেতাম, 1-2 ঘন্টা বসে আড্ডা দিতাম, কথা বলতাম, রাস্তা থেকে হাঁটতাম। তারপরে ও চলে যেত, আমি বাসায় চলে ঢুকতাম, মানে আমার গেটে পৌঁছে দিয়ে ওই জায়গাটাই এরকম। দেন তারপরে এভাবে চলতে চলতে প্রায় বছর দুইয়ের উপরে চলে গেল। দেন তারপরে হচ্ছে যখন আমি বলি যে আচ্ছা ভালোবাসা তো এখন দুজনেই তো বয়স হয়েছে, বুঝেন, মাস্টার্স কমপ্লিট করে এসে চাকরি করছে, তো আমরা এদিকে আগাই। হঠাৎ করে আমি সম্পর্কটার একটা নাম দিই। তো আমি আবার এর মধ্যে বাড়ি গেলাম। ওই সময় বাড়ি থেকে ফিরে এসে দেখি ও আমার সাথে আর কথা বলছে না, ও আমার সাথে যোগাযোগ করছে না, আমি ফোন দিলে রিফিউজ করছে, ফোনটা ধরছে না, ওই আগের মতন সেই পাগলামিটা আর নাই। আমি অনেক ট্রাই করেছি যে কি কারণে হঠাৎ করে।
তখন আমি স্বাভাবিক কারণে যেহেতু ভালোবেসে ফেলেছি, আমার ভেতরে অনেক কষ্ট আড়াই করেছি, সর্বোচ্চ ট্রাইটা করেছি। দেন তারপরে দেখি যে ও বোধহয় অন্য কোথাও ইনভলভ, আমার কাছে মনে হয়েছে, কিংবা ওর কলিগদের সাথে। আমি হচ্ছে আস্তে আস্তে সরে এসেছি, কারণ পৃথিবীতে একটা জিনিস, জোর করে একটা মানুষের কাছ থেকে সব পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। আমি ওর পথে নেই। তখন হচ্ছে আমি আবার অফিসেও একটু জানাজানি। কিন্তু আপনার ভিতরে কি মানে জানবার ইচ্ছাটা হয়নি যে কেন না, মানে যে মানুষটি এত পাগলের মতো গান শোনানো, সেই টং দোকানে চা বন্ধুদের খাওয়া, কাছ থেকে শুনেছি যে ও হয়তো অন্য কোথাও ইনভলভ হয়েছে, অন্য কোথাও, অন্য কোনো মেয়ের সাথে। তার কাছ থেকে তো কোনো আপনি, সে আমার ফোন ধরে না, বলে এখন সময় নেই, অফিসে কি দেখা হতো না? ওই যে ওরা 4th ফ্লোরে বসতো, আমরা 7th ফ্লোরে, আমার বস আলাদা, ওর বস আলাদা, ওভাবে কখনো হতো না। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে ও ওরকম সরে যাচ্ছে, এর মধ্যে অফিসেও জানাজানি হয়ে গেছে এই জিনিসটা। আমার বস আমাকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করছে, কেন তুমি এটা কাজ করলে, ওর মতন একটা ছেলেকে তুমি করছো, ছেলেটা ভালো না, এরকম জাতীয় কথাবার্তা। আর তুমি মেয়ে কি ছেলে পেলে না, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট, যত রকম মেন্টাল চাপ দেওয়া যায় সব কাজ করতাম গুরু আমি। কিন্তু আমার গ্রুপের অন্য মেয়েরা নাম কিন্তু সারা রাত বসে ঢালাই হচ্ছে, তখন আবার অন্য একটা পর একটা কাজ করছি, সারা রাত বসে যাচ্ছি, প্রোডাক্ট যাচ্ছে, ঢালাই হচ্ছে, কাজ করছে। আমি কাজ করছি কারণ আমি একমাত্র সিঙ্গেল মেয়ে ছিলাম, আমার টিমে ওরা ম্যারিড ছিল। এসে বলতো যে স্যার আজকে না, সকালবেলা আমার কাছে একটা মেয়ে ফোন দিত, ফোন দিয়ে বলতো যে আজকে কি হয়েছে রে। আমি আবার বলতাম যে এই করেছি, দেখ আমি 5টার সময় ঘুমাইছি, আমার ভালো লাগছে না, আমি একটু দেরি করে আসি। ও স্যারের কাছে বলতো স্যার আজকে আমরা এই করেছি, এত রাত হয়ে গেছে। মানে পুরা গিলটি হয়ে যেতাম আমি। অফিস পলিটিক্স কি আমি ওখান থেকে শিখে এসেছি, কিন্তু কোনোদিন অ্যাপ্লাই করি নাই, বরঞ্চ মানুষকে বাঁচিয়েছি। দেন তারপরে আমি আরো বেশি মানে কোণঠাসা হয়ে গেলাম অফিসের মধ্যে, তখন আমার এইখান থেকে যেতে হবে। দেন আমি অন্য জায়গায় সিভি ড্রপ করি। সিভি ড্রপ করার পরে মাসখানিকের মধ্যে আমার সেই জায়গা থেকে ডাক আসে। আচ্ছা, ডাক আসার পরে আমি ইন্টারভিউ দিয়ে আসছি। ইন্টারভিউ দিয়ে আসার পরে এখন ইন্টারভিউ দিতে যেতে পারি না, স্যাররা আমাকে চোখে চোখে রাখে, আমি জানি ফ্লোর থেকে বেরোতে না পারি, ওর সাথে দেখা করতে না পারি। আমার মেয়ে কলিগদের বলে দিয়েছে, আমার সাথে যে গ্রুপের কলিগ, ও জানি বেরোতে পারে না। দেন আমি আমার বসকে মিথ্যা কথা বললাম যে স্যার আজকে আমি 12টার পরে একটু বের হয়ে যাব, আমাকে না দেখতে আসবে, আমার বাবা আসবে, আমার খালু আসবে বাসায়, আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। দেন ওই কথা বলে আমি ইন্টারভিউ দিতে চলে গেছি। আচ্ছা, এই যে আপনি ইন্টারভিউ দিতে গেলেন, এই যে মাঝখানে যে গ্যাপটা, মানে বাড়ি থেকে আসার পরে যে সময়টা আপনার যাচ্ছে, আপনি জানতে পারলেন আপনার মানে অন্যান্য কলিগদের কাছ থেকে এবং ওর বন্ধুর কাছ থেকে যে আসলে যে কলিগদের কাছ থেকে যে হয়তো এঙ্গেজড হয়ে গেছে, এটা নিয়ে কি আসলে আপনার ভিতরে আর কোনো প্রশ্ন এরকম হয়, নিজের প্রতি কি কোনো রাগ উঠেছিল কিনা? যে না, আমি বাড়িতে যে 4-5 দিন ছিলাম, দেন একটা 4-5 দিনের মধ্যে আমি চেষ্টা করেছি, কারণ আমি আমার চেষ্টার লেভেল থেকে কোনো জায়গায় ত্রুটি রাখি না, এই জন্য যে নিজের মধ্যে কোনো আফসোস না। আমি রাগ বলতে বলছি যে মানে এমন একটা ছেলেকে পছন্দ করলো, কারণ প্রথমত তো আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলেন পুরোপুরি। এটা মনে হয়নি যে কেন, কারণ তখন তো পাগলের মতন আমিও ভালোবেসে। আচ্ছা, ওকে। দেন আমি ওর কাছে গেছি, ওর সামনে গেছি, অফিসে তো বলতে পারি না, আর অফিসারের পরে তো আমার সাথে দেখাই করছে না, আমার ফোনটাও রিসিভ করছে না। দেন আমি ওভাবে মিশতেও পাচ্ছি না, আমি পাগলের মতন করছি, বাট সেটা আমি কাউকে বুঝতে দিচ্ছি না, আমি খুব চাপা টাইপের, যাতে ওইদিকে আমি চেঞ্জও করার জন্য চিন্তা ভাবনা করছি। যখন চেঞ্জ হয়ে যাবে, আমি একদিন এসে রিজাইন দিলাম। স্যার বললো কেন? আমি বললাম চাকরি করবো না, 2 মাস বসে থাকবো, 2 মাস বসে থেকে পরে যে আবার চাকরি করবো। দেন তারপরের সপ্তাহে আমি ওখানে জয়েন করি, কারণ ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি এখানে রিজাইন দিই। আচ্ছা আচ্ছা। তখন ওর সাথে একবার কথা হয়েছে, দেন ও আবার আমার সাথে স্বাভাবিক, আমার নতুন জবটা হওয়ার পরে অনেক স্বাভাবিক, আবার আসতে যাচ্ছে, আমাকে একটু ঘুরছে, ইভেন সে আমাকে। আপনি স্বাভাবিক বলতে আপনার কাছে সে ফিরে আসে? আবার ফিরে আসে বলতে বললাম না যে ওই মাঝের ওই গ্যাপটা, আগের মতন সেই পাগলের মতন ভালোবাসাটা নাই, কিন্তু সে আমার সাথে মানে ওটাকেও ছাড়ছে না, এটাকেও ছাড়ছে না, দুইটা রিদমটা ধরে রাখার একটা বিষয়। কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন? ওটা তো আমি শিওর শোনা কথা। আচ্ছা, প্রশ্ন করেছিলেন তাকে? বলেছি মিথ্যা কথা না, কারোর সাথে বলবো, আমি ব্যস্ত ছিলাম। জানতে চাননি? হ্যাঁ, আমি আসলে কোনো প্রুফ পাইনি। মানে বিশ্বাস করেছেন? বিশ্বাস করার মতন কোনো প্রুফ পাইনি। না, মানে তার কথাটাকে বিশ্বাস করেছিলেন? সে যে বলেছে যে আমি কোথাও যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কথাটাকে বিশ্বাস, ওই যে ভালোবাসা অন্ধ, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। দেন তারপরে হচ্ছে আগেই, তারপরে আমি ওখানে জব পাই। ও কিন্তু আমাকে তখন বলতো, আমার আগের অফিসে আমি যখন আমি পড়তাম কিন্তু জিন্স পতুয়া আর জাস্ট ওড়না পড়তাম। ও আমাকে বললো যে ওখানে তো গ্রুপ মার্কেটিং এ করতে, এখানে তো ইন্ডিভিজুয়াল, একটা ছেলে যা করে তাই, তো তুমি এক কাজ করো,
তুমি হেজাব করো, তা না হলে 3 পিস পরো, ওড়না মাথায় দিয়ে সব জায়গায় যাবা, আচ্ছা। তাহলে একটা ভালো রেসপন্স পাবা, মানুষ কখনো ডিস্টার্ব করবে না। ওকে ফাইন, আমিও ভেবে দেখলাম যে খারাপ বলেনি। তারপর থেকে একদম ফুল, আর কখনো আমি ওভাবে জিন্স ফতুয়া পরি নাই, পুরো আচ্ছা। আবার 30টা ড্রেস বানিয়েছি, 3 পিস পরে মাথায় ওড়না দিয়ে বাইরে গেলে এরকম যেতাম। আচ্ছা। দেন এখানে জয়েন করি হচ্ছে আমি 12 সালের ফেব্রুয়ারিতে। আচ্ছা। তারপরে আবার ওই সময় তো টুকটাক কথা হতো বাইরে, নিজেদের অফিসে ছিল সেই জন্য। যখন এটা অফিস চেঞ্জ হয়ে গেল, এটার অফিস অন্য জায়গায়, গুলশান ওরিয়েন্টেড, আর ওটা আচ্ছা। ছিল মতিঝিলে। আচ্ছা। তখন আবার ডিস্টেন্স 3-4 মাসের মধ্যে, 4 মাস প্রায় কাছাকাছি, 3.5 মাসে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। মানে এই যে বারবার নেটওয়ার্ক আসছে এবং নেটওয়ার্ক চলে যাচ্ছে, এর কারণটা কি ছিল? আপনার কাছে কি এটা খটকা লাগছিল খটকা না, লাগতো, কিন্তু আমি তো নাগাল পেতাম না, মানে কিভাবে নাকি প্রশ্ন ভালোবাসায় করবো। অতিমাত্রায় অন্ধ ছিলেন? হ্যাঁ, ওই যে বলতাম যে একটা মানুষ, আমার সারা জীবনের স্বপ্ন ছিল একটা মানুষ আমাকে পাগলের মতন ভালোবাসে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি তো তখন বেশ ম্যাচিউর, মানে বেশ না, অনেক বেশি অনেক। মাত্রা ম্যাচিউর, হ্যাঁ। বেশ বলাটা আসলে ঠিক না, অনেক বেশি মাত্রা ম্যাচিউর। বাট যখন আপনি দেখলেন যে একবার গ্যাপে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন ওই ধরনের, গ্যাপটা তো ওইভাবে দেখা হতো, কিন্তু আগের মতন ওই যে ফোনই ওইটা চিন্তা ছিল না। কিন্তু কথা হতো, বলতো যে এই ও গান করতে, বলতো প্রোগ্রামে ব্যস্ত, কিংবা আজকে অমুক এসেছিল, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, মানে মেনে কোনো না নিতাম। কোনো একটি উসিলা হ্যাঁ, ঠিকই থাকতো। মেনে নিতাম। আচ্ছা। তো ঠিক আছে। পরে দেখি হঠাৎ করে সে টোটালি একদম 3 মাসের মধ্যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি ফোনের পর ফোন, SMS এর পর SMS, No reply। আর নো রিপ্লাই, কোথাও দেখা না। তখন আমি এখানে, তখন আমার অলরেডি হেজাব করা ধরেছি, আচ্ছা, আচ্ছা। টোটালি আমি হেজাব পরি, যে ওভাবে ওড়না দিয়ে ওড়না তো পড়ে যায়, ঠিক আছে তাহলে হেজাব করি। আমি মুখটাও ঢেকে ফেলতাম, খালি চোখ দুটো বেরোয় থাকতো। আমি সারাদিন রাস্তায় ঘুরতাম, বাসে উঠতাম, আমার খালি দুটো চোখ ওকে খুঁজতো, যে একটা নজর যদি দেখতাম, একটা নজর যদি দেখতে পেতাম, একবার যদি একটু দেখতে পেতাম কোথাও, কারণ ও মার্কেটিং এ আছে, আমিও মার্কেটিং এ আছি, কোথাও যাত্রাপথে মিরাকল ভাবে যদি দেখা হতো। এই যে একটা ভালোবাসা, মানে এত বেশি পাগলের মতন ভালোবেসে ফেলেছিলাম আমি, যে একটাবার যদি দেখতাম, সবকিছু জেনেও মনে হতো একটাবার যদি আমাকে দেখতে পারতাম। কিন্তু শেষের দিকে এসে আমি আর কোনো SMS দিতাম না, রিপ্লাই দিতাম না, প্রচন্ড কান্না করতাম, সারাটা দিন না খেয়ে থাকতাম, সারাটা দিন কাজ করতাম, যে কাজের মধ্যে ডুবে থেকে নিজেকে আমি বাঁচিয়ে রাখি, কাজের প্রেশারে যাতে আমি সব ভুলে যাই। দেন 3-4 মাস পরে একদিন হঠাৎ করে আমাকে গুলশান মোড়ে এসে ফোন দিয়ে বলছে যে তুমি কোথায়, অফিস থেকে একটু বের হও, আমি তোমার অফিসের সামনে। আমি বললাম যে অফিসে চলে আসলে তো আমার মানে বেকায়দা, আমি কি প্রশ্নের উত্তর দিব? আচ্ছা যাই, ঠিক আছে। আমি মোড়ে আসছি, মোড়ে এসে আমার খপ করে হাতটা ধরে বলে যে সামনের সপ্তাহে আমরা বিয়ে করব। মানে কথা নেই বাদ। হ্যাঁ, সামনের সপ্তাহে বিয়ে করব, আমার বাবা মাকে বলেছি তারা আসতেছে, তোমার ফোন দাও, তোমার মাকে ফোন দাও, তোমার বাবাকে ফোন দাও, তোমার ভাইকে ফোন দাও। আমি পারবো না এসব কথা বলতে। একদম খুব স্বাভাবিক। গুরু বিশ্বাস করবেন না যে 3টা মাস সে আমার সাথে যোগাযোগ করেনি, একটা ফোন নেইনি, একটা কথা হয়নি, ওকে আমি এক নজর দেখি নাই, বাট এসে বলে যে আমরা সামনের সপ্তাহে মুখ তারিখে বিয়ে করব। আপনার প্রতিক্রিয়াটি কেমন ছিল? মানে আপনি তো কষ্টে ভুগছিলেন, মানে সে বললো যে চলো হাতটা ধরে চলো বিয়ে করো, মানে কথা বলো। তো তখন ওর বন্ধুদের সাথে বললাম, বললো যে ও অনেক চেঞ্জ হয়েছে, আমরা বুঝিয়েছি। না, কি চেঞ্জ হয়েছে? মানে আপনি তাকে জানতে চাননি যে এরকম হঠাৎ হঠাৎ যে উধাও হয়ে যাচ্ছ তুমি, এটার কারণটা আসলে কি? ওই যে একটু ওখানে আমাদের মানে বেল্টের মানুষই মনে হয় একটু এরকম, ভালোবাসা থাকছে আছে, আবার কেমন জানি। মানে এটা কি আপনি সন্দেহ তখন আমি না করছিলেন? না না আমি কোনো সন্দেহ, কিন্তু নিজের মনের ভিতরে কি প্রশ্ন আসেনি যে? আমার মনে হয়েছে যে আমি শুনেছিলাম যে ও আরেকটা মেয়ের সাথে টাচই হয়েছে, বাট ও পরে বলেছে এটা শুধু ফ্রেন্ডশিপ ছিল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আপনিও ক্ষমা করে দিয়েছেন। কারণ হচ্ছে ফার্স্ট বার তো ওইটাই ক্ষমা চেয়েছে, আগের বার তো ওভাবে হারিয়ে যায়নি। 3 মাস যখন হারিয়ে গেল, আমি ভাবলাম যে প্রতিটা মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে। তারপরে ও আমার ফোন থেকে আমার মার নাম্বার নিল, আমার ভাইয়ের নাম্বার নিল, আমার ভাই আমার বড়, তাদেরকে ফোন করে আসতে বললো। মানে খুব ঘটা করে, কোনো খুব ধনীদেরও এত ঘটা করে বিয়ে হয় কিনা আমি জানি না। ওর বাবা মা আসলো, ওর ফ্যামিলির সবাই আসছে, আচ্ছা, ঢাকাতেই বিয়ে হলো। আমরা দুই পরিবারের সম্মতিক্রমে আমার ফ্যামিলি থেকে আসলো, ওর চাচা খালু মামা, মানে সব আত্মীয় স্বজন ঢাকায়। ইভেন আমাদের 2টা অফিস, আমি এক অফিসে, ও এক অফিসে, ইভেন আমার অফিসের মালিক পর্যন্ত বিয়েতে আসছে। আচ্ছা। এবং আমার মালিক এই যে এইখানে গুলশানে একটা বড়
কি জানি হোটেলটা, ওখানে বাসরাতের জন্য সে আমাকে আচ্ছা। বুকিং নিয়ে দিয়েছিল। আচ্ছা তো সবকিছু খুব ঘটা করে বিয়ে হয়ে গেল। আসলে এটা আমার কাছেই মনে হয়েছিল যে সত্যি কি আসলে স্বপ্ন। কেউ আমাকে বিয়ে করলো, আসলে কেউ যে সবকিছু জেনে বুঝে এতদিন উধাও হয়ে যাওয়া, আবার ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজের মতনই কিন্তু আমাদের বিয়ে হলো। হুম, ওকে ফাইন, বিয়ে হয়ে গেল। দেন বিয়ের পরের দিন, একদিন পরে ওর বাবা মা যেহেতু ছিল, আমরা বিয়ের পরের দিনই যাইনি, একদিন পরে আমরা হচ্ছে কক্সবাজারে গেলাম হানিমুনে। আচ্ছা দেন সব থেকে ওই দিনই আমার খারাপ লেগেছে, হানিমুনে যাওয়ার পরে আমাকে হোটেলের মধ্যে রেখে 4 ঘন্টা সে উধাও। আমি হোটেলের লবিতে একা একা বসে আছি, আমি চিনি না জানি না, যে কেবল মফস্বল থেকে এসে বছর 2-3 ঢাকাতে কোথাও যাইনি কোনোদিন বেড়াতে, আমাকে দিয়ে পরে মানে বিষয়টি কি আপনাদের মধুচন্দ্রিমায় আপনাকে রেখে, হ্যাঁ হোটেলে রেখে, মানে পাত্রীকে 4 রেখে পাত্র ঘন্টা উধাও? নেই। পরে যখন ফিরতে আমি বললাম কোথায় গিয়েছিলে, বলে কি যে বিয়ার ফুলি হয়ে গিয়েছিল তাই আনতে গিয়েছিলাম। উনি কি নেশা করতেন? মানে ওদিন আপনি ফার্স্ট জানলেন হয়তো নাকি? না, আগে টুকটাক জানতাম, সেটা অকেশনে আমিও দেখেছি, বস্ত্রা বলেন, একটা অকেশন বলেন, বড় কোনো অকেশন, কোনো আচ্ছা। প্রোগ্রাম হলে যে খাই, এটা কি খুব ন্যাচারালি আমি ঢাকায় এসে দেখেছি যে যথেষ্ট ন্যাচারাল, আচ্ছা কিন্তু কন্টিনিউ প্রসেস এটা না। আচ্ছা বাট ওই দিন ও আমাকে প্রমিস করেছিল যে আমি আর কখনো খাবো না কিংবা কিছু। ওকে ফাইন, ঠিক আছে, আমি মেনে নিয়েছি। সেটাকে আপনি ক্ষমা সুন্দর হ্যাঁ, ওই দৃষ্টিতে যে দেখলেন। ভালোবাসি, আচ্ছা। সেও আমাকে ভালোবাসে, আর ওর কথা শুনলেই মনে হবে যে না, সে আমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারবে, সেও ওভাবে আচ্ছা। কথা বলতো। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে, ওই দিন আমার খুব রাগ হলো, একটু খুনসুটি বাঁধলো, গ্যাঞ্জামো হলো। ওকে ফাইন, ওখান থেকে চলে আসলাম। দেন 6 মাস গুরু খুব ভালো চলছিল। হুম, 6 মাস ভালো চলতে চলতে 6 মাস পরে তখন আমার ইয়ারলি ক্লোজিং Closing আসবে, চলছে আপনার। ক্লোজিং আসবে। দেন সেজন্য আমার বিয়ের পরের দিনে আমার শাশুড়ি বলছে দুজনই এই যেতে বিয়ে করেছো, দেন বেবি নিয়ে নাও, বেবি নিয়ে নাও। তো আমি বললাম যে আমার তো ক্লোজিং, এমন একটা সময় কনসেপ্ট করবো যাতে করে আমার ক্লোজিংটা পার হয়ে যায়, কিন্তু ক্লোজিং এর সময় ম্যাটারনিটি লিভ ছেড়ে আমি জানি ক্লোজিং এর মধ্যে অ্যাটেন্ড করতে পারি। দেন 6 মাসের মাথায় আমরা কনসেপ্ট করলাম। আচ্ছা কনসেপ্ট করার জাস্ট মাসখানি দেড়েক থেকেই আমি জানি কেন জানি মনে হলো যে ও আমাকে কিছু লুকাচ্ছে। একটা ওয়াইফই কিন্তু ভালো বোঝে যে তার হাজবেন্ড কি করছে কিংবা তাকে কিছু লুকাচ্ছে কিনা, এরকম টাইপের। তো আমার কেন জানি প্রেগনেন্সির ফার্স্ট থেকেই খুব পেইন হতো, সারাদিন কাজ করতাম, সারাদিন ফিল্ড ওয়ার্ক করতাম, আমি রাতে পেইনে ঘুমাতে পারতাম না, একদম বেবি হওয়া পর্যন্ত 9 মাস আমার পেইন ছিল। তো হঠাৎ করে একদিন রাত 3টার সময় আমি উঠেছি ওয়াশরুমে যাব, আমি বিছানার দিকে তাকিয়ে দেখি ও আমার পাশে নেই। আমি ভেবেছি ও ওয়াশরুমে গেছে, কারণ আমার তো কোনো সন্দেহ নাই। হুম, ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যে দেখি ওয়াশরুম করে আসছি, ওয়াশরুম থেকে আমি বের হয়ে এসেও আমি ওকে খুঁজে পাচ্ছি না। পরে দেখি বেলকনিতে সে কথা বলছে কার সাথে জানি তুমি তুমি করে। আমি আবার বেলকনির দরজার মধ্যে একটু কান দিলাম। রাত রাত 3টা বাজে, 3টা। আচ্ছা রাত তখন 3টা বাজে, আমি বেলকনিতে কান দিলাম যে তুমি তুমি করে কথা বলছে। হুম, তারপর আমি ওকে বুঝতে দিইনি, আমি শুয়ে পড়েছি। সকালবেলা ওকে ডাকলাম, যে অফিস যাবা না, তো ওকে আগে উঠিয়ে দিয়ে গোসল করিয়ে রেডি করে, মানে আমি প্রথমে গোসল করতাম, পরে ও গোসল ওখানে তার ঢুকতো, আমি ব্যবহারে কি নাস্তা- কোনো পরিবর্তন আপনি দেখেছেন? মানে একটু- ব্যবহারে, কথাবার্তায়, মানে কোনো না, কিছু না, না। লুকোচুরি করছে এরকম লুকোচুরি কিছু? করছে সেটা বোঝা যেত, বাট ব্যবহারে আচার আচরণে না। কারণ মানুষ যখন নাটক করে কিংবা অভিনয় করে তখন কিছুটা সে সতর্কভাবেই অভিনয় করে, আর রিয়েল করলে কিছুটা খুঁত থাকে। দেন আমি হচ্ছে ও যখন ওকে ওয়াশরুমে পাঠালাম, হুম, আমি আমার মোবাইলটা নিয়ে আমি নাম্বারগুলো দেখলাম, আচ্ছা যে ও কার সাথে রাতে কথা বলেছে। হুম, আমি দেখি যে লেখা আছে আলো টাকা, আলো টাকা। আলো টাকা। আচ্ছা দেন আমি নাম্বারটা নিয়ে নিলাম। হ্যাঁ দেন আরো আমি কয়দিন ফলো করলাম, একদিনের কথায় আমি তাকে ধরতে পারি না, হাতে নাতে প্রুফ, দেন আমি তাকে ধরবো। তারপরে ওভাবে যাচ্ছে, আমি দেখি প্রায় সে বাইরে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, রাত 11টা বাজে, 12টা বাজে, 11:30 বাজে, সে বাসায় আসছে না। আমি খাবো, খিদা লাগছে, সারাদিন অফিস করে বাজার করে গিয়ে রান্না করছি, বসে আছি, সে আসবে তারপরে খাবো। হুম, আমরা সবসময় একসাথে খাওয়ার চেষ্টা করতাম রাতে, কারণ সকালে ও বেরোয় যেত, আমরা ও খেয়ে দুপুরে বাইরে খেতাম, রাতের বেলাটা একসাথে খাওয়ার চেষ্টা করতাম। হুম, তো ও হচ্ছে আমাকে ওরকম ফোন দিচ্ছি, বলে ওয়েটিং। বাসায় আসলে বলি কার সাথে কথা বলেছ, বলে মার সাথে কথা বলছিলাম, আপার সাথে কথা বলছিলাম, মানে আমার ননদের কথা বলছে, হুম, হুম, তার সাথে কথা বলছিলাম।
এরকম 5-6 দিন হওয়ার পরে 5-6 দিন যখন চলে যাচ্ছে তখন আমি ওর ফোনটা নিয়ে আবার ওয়াশরুমে হয়ে গেলে ফোনটা নিতাম। ওই সময় দেখি যে ও, আমি তখন আবার প্ল্যান করলাম যে ও যখন বলে যে ওয়েটিং থাকলে যে মার সাথে আর বোনের সাথে, আমি ও যখন ফোন দিতাম দেখি ওয়েটিং, আমি আমার শাশুড়িকে ফোন দিতাম, দেখি যে ওয়েটিং নেই, মানে আমি cross আবার check করতে না। আমি আবার নয়নদকে ফোন দিতাম, ফোন আপা আমি একটু পরে আপনার সাথে কথা বলবো, দেখিনি, পরে আসলে দেখি নাম্বারগুলো ডিলিট করা ধরেছে পরবর্তীতে। দেন সন্দেহ আরো বাড়তে থাকে, বাড়তে 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 আমি ওই মেয়েটাকে ফোন দিই, আলো টাকা। আরো কয়েকদিন নাম্বারটা দেখে আমি ফোন দিলাম, আমি বললাম যে আচ্ছা আপনি কেন আমার হাজবেন্ডকে এত রাতে ফোন দেন? বলে যে, আমি বললাম যে হ্যালো আপনি কে বলছেন? তা বলছে যে আমি অমুক। তা আমি বললাম যে আপনি আমার হাজবেন্ডের নাম ধরে বললাম যে ওকে এত রাতে ফোন দেন কেন? বলে যে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি বললাম হ্যাঁ। বলে তুমি কে? আমি বললাম পৃথিবীতে একমাত্র একটা পুরুষ মানুষের কৈফিয়ত যে নিতে পারে আমি সে, আমি ওর ওয়াইফ। বলে ও বিয়ে করেছে? মানে আমি সেদিন আশ্চর্য হয়ে গেলাম যে ও বিয়ে করেছে এই শব্দটা শুনে। তার মানে ওর যে বিয়ে করেছে, ওর বাচ্চা। আমি তখন অলরেডি 3 মাস কনসেপ্ট করেছি। আচ্ছা, সেটাও সে জানে না। ওকে, সেই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করছে যে ও বিয়ে করেছে, ও ম্যারিড। আমি তারপরেও খুব ভালোভাবে মেনে নিলাম, কারণ সেও ম্যারিড ছিল এবং তার প্রায় 20-22 বছরের একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। সেও ম্যারিড ছিল। তারপরে হচ্ছে আমি এগুলা নিয়ে যখন খুব বেশি ক্যাচাল করতাম, কারণ সারাদিন অফিস করে আমি দেখি যে সে সেখানে এনগেজ, আর আমার কাছে কেন জানি মনে হতো ওটা পরকীয়াই। ওটা মনে হয় কিছু পরকীয়াই। তো এই জন্য আমি আরো বেশি তার সাথে করতাম। খুনসুটিটা হওয়াটাই স্বাভাবিক। একটা মেয়ে বলেন আর একটা পুরুষ বলেন, হাজবেন্ডের ভাগ এবং বউয়ের ভাগ কেউ কাউকে দিতে পারে না। তো এটা নিয়েই খুব বাড়তে 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 আমি সেই মেয়েটার বাসায়ও গেছি, ওই আমাকে নিয়ে গেছে, আমি তাকে বোন ডেকেছি। আনফরচুনেটলি সে মেয়েটার বাড়িও আমার হোম ডিস্ট্রিক্টে। তারপর আমি তাকে বোনও ডেকেছি যে ভাইয়া আপনি, আমি মেয়েদেরকেও ভাইয়া ডাকি, আপু ডাকি। মানে আপনি কার সাথে সম্পর্ক করলেন? সে আলো টাকা। হ্যাঁ, আলো টাকা। মানে যে জানতো না যে। হ্যাঁ, ইভেন আমি তাকে বড় বোনও ডেকেছি। সে আমার যেতে এই বড় ছিল, 1 বছর না 2 বছরের বড় ছিল। বোন ডাকার উদ্দেশ্যটা? বোন ডাকার উদ্দেশ্য ছিল যে বোনের সিম্প্যাথিতে এলাকার মেয়ে, আমি আমার তার হোম। আপনি যখন জানলেন যে ও বললো যে আমার শুধু ফ্রেন্ডশিপ আর কিছু। ও আচ্ছা, ফ্রেন্ডশিপ। তখন আমি তাকে বোন বললাম যে এই জন্য যে যাতে করে সে আমার হাজবেন্ডের লাইফ থেকে সরে যায়, আমাদের সংসারটা ঠিক আসে, কারণ আমাদের অনাগত। আমার একটি প্রশ্ন, একদম স্ট্রেইট প্রশ্ন, সেটি হচ্ছে সে যখন বললো যে আমার সাথে যত বন্ধুত্ব, কোনো বন্ধুকে রাত 3টার সময় ফোন দেয় না। আমার যতটুকু মনে পড়ে, টিনেজ বয়সে হতেও পারে, স্কুল কলেজ যখন পড়ে তারা দিতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক মানে বয়স্ক কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না রাত 3টার সময় একদিন দুদিন দিতে পারে। তখন ওই আপু বলেছিল যে আমার ভাইয়ের মেয়ে এসেছিল পিচ্ছি, ও গান শুনতে পছন্দ, গান গায়, তো ওই গান শোনাচ্ছিলাম। কোনো না কোনো সাজানো উত্তর ছিল। ওভাবেই চলতে থাকে, চলতে চলতে আমি প্রায় তখন 9 মাস প্রেগনেন্সির 9 মাসের কাছাকাছি চলে আসছে। 9 মাসের কাছাকাছি যখন চলে আসছে, তখন একদিন রাত 11টা এর মধ্যে হয়েছে যে ওই মেয়েটাকে অন্য কেউ ফোন করেছে, খুব নোংরা ভাষায় কথা বলেছে। সমস্ত ব্লেম আমার হাজবেন্ড আমাকে দিত, যে তুই কোনো পুরুষ মানুষ দিয়ে ওকে গালাগালি দিয়েছিস, ওকে এরকম নোংরা ভাষায় কথা বলেছিস। এই যে আলো টাকা যেই নামটি আসলে, সে আলো টাকাকে নিয়ে আপনার এবং আপনার হাজবেন্ডের মাঝখানে কি কখনো কোনো তর্ক কিংবা কখনো কোনো হয়েছে? প্রতিদিনই তো হচ্ছে। সে কি বলতো? কিছু না, ফ্রেন্ড, এটা নিয়ে তোমার তো কিছু দরকার নেই। ইভেন এরকমও বলেছে যে ও আমার শুধু ফ্রেন্ড, আমার তো হচ্ছে মানে আমি ওকে দিয়ে কিছু একটা করতে চাই, ওর অনেক উপর মহলে হাত আছে, ওর টাকা দিয়ে আমি একটা ভালো ব্যবসা করতে চাই, আমি একটু দাঁড়াতে চাই। ওর পরের টাকার প্রতি, হ্যাঁ, পরের টাকার প্রতি প্রচন্ড লোভ ছিল। তো এই জায়গাটায় আমি বললাম না, আমাদেরই একদিন হবে, আমরা দুজনে চাকরি করছি, আমাদের একদিন হবে, পরের টাকার প্রতি লোভ করার। কিন্তু আপনাদের এই বাগবিতণ্ডার মাঝখানে কিংবা এই ঝগড়ার মাঝখানে কিংবা কথা কাটাকাটির মাঝখানে কখনো কি সে বলেছিল যে ওর প্রতি আমি কিছুটা হলো দুর্বল, কিংবা কথাবার্তাকে আপনি কখনো বুঝতে পেরেছিলেন? আমি আসি, আপনি গুরু বুঝবেন, তারপরে আসি। তো যদি শুধু ফ্রেন্ডই হবে, বললাম না যে কথা কাটাকাটির একটা সময় সে ওরকম বলতো যে তুই আজকে আলোকে ফোন করিয়েছিস অমুক দিয়ে, অমুকে দিয়ে ফোন করা জানে না, তুমি এত বৃষ্টির মধ্যে তুমি আমাকে বাসায় রেখে গেলে, অফিসের ফিল্ড শেষ করে বাসায় রেখে তুমি চলে গেলে, আমি বের হবো কোথায়? আর ওখানে যে ফোনটা গেছে ওটা ওরা বলছে একটা ওয়ারিড নাম্বার, আমার তো কোনো ওয়ারিড সিম নাই, তুমি তো জানো। তারপরও কেন আমাকে মিথ্যা ব্লেম দিয়ে প্রতিনিয়ত মেন্টাল টর্চার করতো।
আমি 9টা মাস প্রেগন্যান্সিতে যে কিভাবে কাটিয়েছি সে আমি নিজেও জানি না। সারাদিন অফিসের প্রেশার, সেলসে জব করলে যা হয়, বাসায় এসে রান্না খাওয়া, আবার এই যে হাজবেন্ডের মেন্টাল প্রেশার। ইভেন সে ফোনে এরকম করে তাকে কনফারেন্স করে বলছে আমি আলুর সাথে কথা বলবো, তুমি ফোনটা রাখো, ফোনটা ধরো। আমাকে ফোন দিয়ে সে ফোনে কনফারেন্স করে বলতেছে আমি তোমাকে ছাড়তে পারি, তাও কখনো আলোকে ছাড়বো না। সেদিন আমি বাড়ি থেকে বেরোয় চলে গিয়েছিলাম। আপনাকে ফোনে কনফারেন্সে বলছে সে তার স্ত্রীকে ছাড়তে পারে, হ্যাঁ, কিন্তু সে বাইরে আলোকে আলোকে ছাড়বে ছাড়বে না। আমি ওই দিন এই সময় কি আলো ছিল কনফারেন্সে? হ্যাঁ, মানে আপনি আলো এবং আপনার হ্যাঁ, husband। হ্যাঁ, 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 হ্যাঁ। আলোর উত্তর কি ছিল? আপনি তো তাকে বোন সেটা বানিয়েছেন। শোনার জন্য, সে শুধু শোনার জন্য চুপ মেরে বসে আছে। বলে যে ওই দিন ওদের বাসায় যেতে বলেছিলাম তোমাকে প্রুফ করার জন্য যে তুমি এই কাজগুলো বলুনি, তুমি অসুস্থ ছিলে তাইতে নিয়ে যায়নি। গুরু, আমি শেষ পর্যন্ত আসলে আপনি বুঝবেন যে এটা ছিল টোটালি আমাকে ব্লেমে ফেলে কিভাবে আমাকে বোল্ড আউট করা যায় এরকম একটা প্ল্যান, ছক্কা সব আচ্ছা। প্ল্যান ছিল, যেটা আমি প্রথমে বুঝি নাই। বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। তারপরে আমাকে ওভাবে সব সময় বোল্ড আউট করছে। আমি ওই দিন আমি একটা মতিঝিলে আগে যেখানে থাকতাম, আমার পাশে পাশে একটা খালা ছিল, খালার একটা মেয়ে ছিল আমার বয়সে। আমি ওদের বাসায় চলে গেছি, যাত্রাবাড়ি, ওরা তখন যাত্রাবাড়ি। আমাকে খুঁজে খুঁজে পায় না, আমার মাকে ফোন দেয়, অমুক জায়গায় ফোন দেয়, সব জায়গায় ব্যস্ত হয়ে গেছে, ও চলে গেছে। ওই সময় আমার শাশুড়ি, আমি শ্বশুর বাড়ি এরকম ভালো মানুষ হয় আমার জানা ছিল না। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আমার পক্ষে। তারা কি জানতেন তাদের ছেলের এই কর্মকাণ্ডের বিষয়ে? সব বলে দিতাম আমার শাশুড়িকে, কারণ শাশুড়ি এবং ননদের সাথে আমার যেহেতু আর কোনো বোন নাই, আমার একটাই ননদ ছিল, তার সাথে হচ্ছে আমার খুব ভালো ইন্টিমেসি, বোনের মতন, বড় বোন। তারা কি বলতেন কর্মকাণ্ডের কথা শোনার অনেক পর? বকাবদ্ধ করতো, কিন্তু ওই যে কিছু যায় আসতো না। না না না, প্রচন্ড প্রচন্ড আকার। এবং ওরাও আমার শ্বশুর বাড়ির লোকও কিন্তু আলোর সাথে কথা বলেছিল আচ্ছা। যে তুমি এখান থেকে সরো, যেহেতু তোমার একটা সংসার আছে, তোমার হাজবেন্ড আছে, তাহলে কেন ওর সংসারটা নষ্ট করছো? ইভেন আলটিমেটলি দুজনই তো সংসার, মানে আপনারও যেমন, মানে আপনার হাজবেন্ডের যেমন সংসার ছিল, আলোরও সংসার ছিল। ইভেন আমি এই নামটা পরে যে যখন এই নামটা আমি আসলে বলতে চাই না, তারপরও বলতে হয় যে ওনার কিছু মেসেজ ছিল আমার কাছে, এখনো আছে। আমি ওই ফোনটা ইউজ করি না, ছোট একটা ফোন, এখনো রেখে দিয়েছি ওই মেসেজ গুলো প্রুফ করার জন্য, যে এভাবে মেসেজ গুলো আসছে, প্রয়োজনে আমি গিয়ে ওর সাথে সংসার করবো, তাও তোকে সংসার করতে দিব না। এভাবে আমার সাথে সে তর্ক, ফোনে আমাকে হুমকি দিত, প্রয়োজনে আমি গিয়ে সংসার করবো, তাও তোকে সংসার করতে দিব না। আচ্ছা, তারপরে তারপরে এখন একদম 9 মাসের কাছাকাছি চলে আসছে। একদিন রাত 11টা বাজে। 11টা বাজার পরে আমি তাকে ফোন দিচ্ছি, আমি তাকে ফোন দিয়েছি যে আমার খিদা লাগছে। ওই সময়টা কিন্তু খিদাটা বাড়ে মেয়েদের, খিদা লাগছে, সেজন্য আমি ফোন দিয়েছি। ফোনটা ধরেছে সেই মেয়ে। ফোন ধরে প্রথম শব্দ হচ্ছে, এই তুই ফোন দিয়েছিস কেন? একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। স্ল্যাংটা আসলে গণমাধ্যম বলে আমি আসলে গুরু বলতে চাচ্ছি না। দেন স্ল্যাংটা এরকম, আমি তখন বললাম যে আমি যদি সেটা হয়ে থাকি, রাত 11টার সময় তুই আমার হাজবেন্ডের সাথে আপনি কি করছেন, তাহলে আপনি কি সেটা? আমি তো আমার ঘরে বসে আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি, সেই ফোনটা আপনি ধরেছেন, আর আপনি আমাকে এই ধরনের নোংরা কথা বলতে পারলেন? 9 মাস এবং রাত 11টায় আপনি আপনার হাজবেন্ডকে ফোন দিচ্ছেন, এবং ফোনটি ধরছে আরো একটি নারী যারও হাজবেন্ড আছে। মানে তারও তো হাজবেন্ড আছে, এবং রাত 11টায় সে আপনাকে একটি বাজে শব্দ উচ্চারণ করে। আমি ওর সাথে কথা বলবো, যে ফোনটা ওকে দেন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, কারণ আপনি যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন আমার মনে হয় সেটা আপনি, তা না হলে আপনি বুঝতে পারছেন বিষয়টা কি, যে এত রাতে, রাত 11টার সময় আমার হাজবেন্ডের সাথে আপনি কি করেন। দেন ও পরে চলে আসলো, প্রায় 12টার দিকে আসলো। আসার পরে আমি খুব ক্ষেপে গেছি যে আমি সারাটা দিন চাকরি করে রান্না করে বসে আছি না খেয়ে, খিদার জন্য আমি ছটফট করছি, আর তুমি ওর সাথে বসে তাফলিং করছো, আড্ডা দিচ্ছে ওখানে বসে, যে মানে এর মধ্যে বলে রাখি গুরু, আমার লাইফে সবকিছু আমি মেনে নিয়েছিলাম। আসলে স্যাক্রিফাইস কাকে বলে আমি কখনো বুঝি নাই, বাট আমার মনে হয় যে আমি আমার লাইফে 99% স্যাক্রিফাইস করেছি। এমন একটা দিন ছিল না যেদিন সে নেশা করে ফিরতো না, এমন একটা দিন ছিল না যেদিন সে মেন্টাল টর্চার করতো না, ইভেন কথায় কথায় গায়ে হাত তুলতো। বাট সবকিছু আমি মুখ বুঝে মেনে নিয়েছিলাম, কারণ কাকে বলবো, আমি তো ভালোবেসে বিয়ে করেছি, কাকে বলবো। তো শেষে এরকমও হয়েছে যে আমি বললাম যে তুমি বাইরে বসে যে নেশা করবে, তুমি বাসায় নিয়ে আসো। ও বাসায় নিয়ে আসতো, কিভাবে গাঁজা বানায়, কিভাবে বিয়ার বানায়, কিভাবে মদের ইটা করে, আমি সব জানি, কোন গন্ধটা কিরকম আমি সব জানি। মানে আমি ওর খাওয়াটার থেকে আমি শিখে, মানে গন্ধগুলো আমি চিনে ফেলেছিলাম।
দেন তারপরে ওই দিন আসলো রাতে 12টার দিকে বাড়িতে। বাসায় ঢোকার পরে আমি ওটা নিয়ে খুব গ্যাঞ্জাম করলাম। করাটাই স্বাভাবিক, কারণ আমার আর পেশেন্সের লেভেল ছিল না যে এত রাতে কেন তুমি করছো। এক কথায় দুই কথায় বেশ চরম উত্তেজনা হয়ে যায়। ইভেন একটা পর্যায়ে সে আমার গলাটা টিপে ধরে। আমার যখন গলা টিপে ধরে তখন আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। এত জোরে গলা টিপে ধরে বলে যে তুই মরছিস না কেন, তুই মর, তুই মরলে আমার পরাণ জুড়ায়, এরকম একটা কথা। তো গলাটা এত জোরে টিপে ধরেছে, আমি দেখি যে আমার দম তো বন্ধ হয়ে গেছে, বাবু মানে পেটের মধ্যে বাচ্চা খুব নড়ছে তখন, মানে ওটা ছটফট করছে, ওর দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওইটা দেখে আমার পায়ে বাসার মধ্যে একটা স্যান্ডেল পরি, আমি ওটার মানে কোনোভাবে আমি পারছি না, কোন রকম ওটা তুলে আমি এরকম যেই মেরেছি, একটু লেগেছে, তার হয়ে গেছে। তারপরে এত মারলো আমি ওই সময় সেন্সলেস হয়ে যাই। দেন সেন্সলেস হয়ে গেলে আমি তখন সাবলেট থাকতাম। আমি যখন একা বাসায় একা ছিলাম তখন সাবলেট ছিলাম, বিয়ের পরে ওই বাসাতেই ছিলাম। অনেক বড় বাসা ছিল বলে আর আমরা আলাদা বাসা নিইনি। আপুরাও ছিল, হাজবেন্ড ওয়াইফ দুইজন, ওনাদেরও বেবি ছিল না, আমরা খুব ভালো ছিলাম। তো পরে পাশের রুম থেকে আপুকে ডেকে নিয়ে আসছে যে ওর সেন্সলেস হয়ে গেছে, একটু আসেন। কে ডেকে নিয়ে আসছে? আপনার হাজবেন্ড? হ্যাঁ, মানে যে নিজে মেরে অজ্ঞান করে দিয়েছে তার স্ত্রীকে? হ্যাঁ, বলেছে ও জানি কেমন করছে, ওটা না, ও জানি কেমন করছে, আসেন। আপা বাসায় এসে রুমের মধ্যে ঢুকে মাথায় পানি দিল, তেল দিল। তারপরে কিছুক্ষণ পরে, মনে হয় 5-6 মিনিট পরে আমার জ্ঞান আসলো। ওই রাতে আর কিছু খেলাম না। তার কয়েকদিন পরেই, মানে 2-3 দিন পরেই না, একদিন পরেই জানি আমার মা চলে আসলো, কারণ একদম বেবি হওয়ার টাইম হয়ে গেছে। দেন বেবির আমি চিন্তা করলাম যে আমরা দুজনেই যেহেতু চাকরি করি, ভবিষ্যৎ প্ল্যান যে যদি বন্ধের কোনো সময় যদি সিজার তো করাতেই হবে, সিজার করে সেক্ষেত্রে দুজনেই ছুটি পাবো, বেবির বার্থডে করতে পারবো। দেন আমি সিদ্ধান্ত নিলাম যে 16 ডিসেম্বর আমরা বেবি হবে। তো ওভাবেই কথা বলে ডাক্তারের কাছে ভর্তি করলো। 16 ডিসেম্বর চলে আসছে, আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসছে, ননদ আসছিল। দেন এই ঘটনাগুলো কি তারা জেনেছিল যে আপনাকে যে মেরে অজ্ঞান করে দিয়েছিল, এগুলো কি জেনেছিল? কিংবা প্রায় আপনার গায়ে? আচ্ছা, ননদকে সব, কিন্তু কোনোভাবে তার ভাইকে লাইনে আনা যায় না? না, ওরা কিন্তু সবাই আমার পক্ষে ছিল, আমি কথা বলতে পারবো না। ওরা অনেক চেষ্টা করেছে, এবং আমার 2টা ভাসুর, ও ছিল কিন্তু সবার ছোট। ওরা 4 ভাই বোন, ও সবার ছোট ছিল। তো আবার আমাদের মানে এক কথা বলা যেতে পারে আপনার হাজবেন্ড, মানে শুনতে হয়তো মানে এক্স হাজবেন্ড কিংবা হাজবেন্ড যেটা হোক, গন কেস। হ্যাঁ, তারপরে আর অতিরিক্ত মাত্রায় নেশা করতো, সেজন্য আরো বেশি হয়ে থাকতো, সবসময় ক্রেজি হয়ে থাকতো যে কি বলবে কি করবে, কারণ ও তো টাল হয়ে বাসে আসতো, হাফটাল প্রতিদিন। দেন তারপরে আগাই যে বেবি হলো 16 ডিসেম্বর, 12 সেপ্টেম্বরে বিয়ে হয়, 13 ডিসেম্বর বেবি হয়, 13-16 ডিসেম্বর, তার মানে 1 বছরের। এসে বললাম না 6 মাসের মধ্যে আমি কনসেপ্ট করেছি। 13-16 ডিসেম্বর আমার বেবি হয়। দেন বেবি হওয়ার পরে প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে হাজবেন্ড কাছে আসুক, বাবুটা দেখুক, কি করুক। ও জানি কেন আমার শাশুড়ি ফোন করে বলে ও তো গেছে খাবার নিয়ে তোমার সাথে দেখা করতে। ও সারাদিন বন্ধু বান্ধবের সাথে অফিস শেষ করে আড্ডা দিয়ে নেশা টেশা করে রাত 11টার সময় আমাকে এক নজর দেখে চলে যেত, বাবুকে একটু দেখে চলে যেত হাসপাতালে। আপনার বাবু যেদিন হয় সেদিন কি উনি ছিলেন? হ্যাঁ, ওই দিন ছিলেন। রক্ত লাগতে পারে কিংবা এটা ওটা ছিল, কিন্তু আমার সামনে আমার একটা ইচ্ছে ছিল এরকম লাগতো যে ও আমার সামনে এসে দাঁড়াক, আমি যখন ওটি রুমে যাচ্ছি আমার হাতটা ধরুক, মানে এই ফিলিংসটা। আপনার মনে হতো যে হাত ধরুক? একটা সময় মানে ও এরকম ছিল যে আমার পায়ে, ওর সাথে মোটরসাইকেলে, বিয়ের আগে মোটরসাইকেলে যাচ্ছি, রিক্সার কর্নারে বেঁধে কেনি আঙ্গুল একটু কেটে গেছে, রিক্সাওয়ালাকে ধরে মেরেছে, কেন মারলো? মানে সেই ভালোবাসাটা যে কোথায় গেল, আমি ওই দিন চিন্তা করছি যে ও আমার বাচ্চা সহ আমাকে মেরে ফেলতে চাচ্ছে, ওর ভালোবাসাটা কোথায় গেল। তারপর আমার মনে হতো যে ওটি রুমে আমি এভাবে গেছি, কখনো এরকম যাই কিনা আমি জানি না, যে ও যদি ভালো হয় তাহলে আমাকে ফিরিও, তা না হলে আল্লাহ আমাকে আর ফিরিও না ওটি থেকে, আমি জানি ওখানেই মারা যাই। যখন ফিরে আসছি তখন আমার, কারণ আল্লাহর প্রতি আমার এত অগাধ বিশ্বাস, মানে যখন যেরকম চেয়েছি অনেকটা পেয়েছি, একটু দেরি করে হলেও পেয়েছি। তাইতে আমার মনে হয়েছে আমি যখন ফিরে এসেছি ও বোধহয় আমার হয়ে যাবে, আর বোধহয় ওদিকে যাবে না। কিন্তু উত্তেজনা কিংবা এই যে গ্যাঞ্জাম কমলো না। আমি আসলাম বাসায়,
বাসায় আসার পরে আমাদের আবার বাড়িতে একটা জমি নিয়ে একটু প্রবলেম ছিল, জমিটা আমার মার নামে ছিল বিধায় কেসের ডেট ছিল, তো আম্মাকে চলে যেতে হয়েছিল 15 দিনের মাথায়। 15 দিন তো আমার মা আমার কাছেই ছিল। পরে যখন ও আমার সাথেই বেডে, বাট বাবুকে আমি ফিডার গরম করে দুধ খাওয়াতে যাব, একটু বলতাম যে ফিডারটা ধুয়ে নিয়ে আসি, তুমি একটু বাবুকে দেখো। বাবু কেন জানি সারা রাত কাঁদতো, দিন হলে ঘুমতো। সারাটা রাত আমি ওই সিজার অবস্থায় কোলে নিয়ে বসে থাকতাম। তো ও এসে দেখি আমি এই পাশ থেকে বায়কল বালিশ দিয়ে যেতাম যাতে বাবু গড়িয়ে না পড়ে। বাথরুমে ফিডার দিয়ে এনে দেখি ও কানের মধ্যে বালিশ চাপা দিয়ে শুয়েছে। বাবু চিৎকারে সে শুইতে পারছে না। তখন একটু ধরেও বলিনি যে আমি ধরছি তুমি করো। মানুষের থাকে না কপারেশন যে আমারই তো সন্তান। এক তো আপনার প্রতি তার কোনো প্রেম ভালোবাসা মহব্বত কিছুই নেই, সন্তানের প্রতিও নেই, না সন্তানের প্রতিও নাই। তারপরে এরকম একটা চরম পর্যায়ে চলে গেল, তখন আমার আম্মা বলল যে আমার তোর তো ম্যাটারনিটি লিভ আছে, এখানে বসে গ্যাঞ্জাম না করে, মানে ওই অবস্থায় কিভাবে আমি না খেয়ে থাকছি এই পাচ্ছি, মানে না খেয়ে থাকতে থাকতে আমার এমন অবস্থা, বাবু কখনো দুধও পাইনি, আমি ফিডার খাওয়াইছি সবসময়। ডে অফ 1 থেকে আমি ফিডার খাইয়েছি বাচ্চাকে। তারপরে আমার মা আমাকে 1 মাস পরে আমার বাড়িতে নিয়ে গেল, বললো তোর ম্যাটারনিটি লিভ আছে যেহেতু আরো 3 মাস, চল বাড়ি চলে যায়, এখানে বসে গ্যাঞ্জাম করতে হবে না। বাড়িতে চলে গেলাম আমার হোম ডিস্ট্রিক্টে, আমার মার সাথে চলে গেলাম। 7 তারিখে খুব গ্যাঞ্জাম হলো, আমি 11 তারিখে চলে গেলাম, মেবি ফেব্রুয়ারিতে। তো আমি চলে যাওয়ার পরে ওর সাথে আর কখনো কথা বলিনি। মানে আকারটা এত বেশি ধারণ করেছে যে আমার আর রুচিতে আসেনি যে ওর সাথে কথা বলিনি, যে আমি তো গেলাম ওর সন্তান, তারপরও সে এরকম ফিরে তাকাচ্ছে না, কোথায় গেল সেই ভালোবাসা। আমি চোখ বন্ধ করলে সেই পুরনো ভালোবাসাগুলো দেখতাম, যে আমার জন্য যে পাগল ছিল, রাস্তা দিয়ে ঘুরতো, অফিসে এক নজর আমাকে দেখার জন্য 7 ফ্লোরে যে কোনো উসিলায় যেতই, যে সেই মানুষটা এভাবে পুরুষ মানুষ কিভাবে বদলে যেতে পারে আমি নিজে চোখে দেখলাম আর অনুভব করলাম। দেন 1 মাসে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগ নাই। আমার মার সাথে টুকটাক ফোন দিত, বাচ্চা কেমন আছে, বাবু কেমন আছে, ও শুনতো। শোনার পরে আমি এর মধ্যে আমার বাড়ি থেকে, এই ঢাকার বাসা থেকে আমার আপা ফোন দিয়েছে একদিন। আপা ফোন দিয়ে বলছে যে আপা, আমি তো, উনিও চাকরি করতেন, আপা ভাইয়া দুজনে চাকরি করতেন। উনি সকালে আমার সাথে বের হয়ে যেতেন, আর ভাইয়ার ছিল দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। উনি একটা শিফটিং ডিউটি করতেন বড় একটা হোটেলে, 5 স্টার হোটেলে, এরকম ম্যানেজার ছিলেন, খুব বড়। তো তারপরে আমাকে বলতে যে আপা আজকে, আমাকে ফোন দিয়ে বলছে যে আপা আজকে আমি তো চলে গেছিলাম, আপনার ভাইয়া চলে যাওয়ার পরে বাসায় ভাইয়া একটা মেয়ে নিয়ে আসছে। আপনার বাসাতে আপনার অবর্তমানে, মানে আপনি যখন আপনার মায়ের বাড়িতে ঝগড়ার পরে একজন মেয়েকে সে বাড়িতে নিয়ে আসছে। ইভেন বললো যে 3 ঘন্টা 4 ঘন্টা ছিল, তারপরে চলে গেছে। তো আমি তখন সঙ্গে সঙ্গে আমাদের বুড়া দারোয়ান ছিল, চাচাকে ফোন দিলাম, কারণ ওখানে তো আমি বিয়ের আগে থেকে, আমার ওই বাসায় 3 বছর আমার ওই এরিয়ায় সবাই ছিল, কারণ বিয়ের 2 বছর আগে থেকে আমি ওখানে, আরো 1 বছর হয়ে গেল বিয়ের পরে। তো তারপরে আমি সবাইকে ফোন দিলাম, বললো যে হ্যাঁ এরকম 3 ঘন্টা আসছিল। পরে আমি সবাইকে বললাম যে ওর সাথে তার সংসার করা সম্ভব না। একটা খালি বাসায়, ভাইয়াও বেরোয় চলে গেছে, আপা নাই, খালি বাসায় ওই মুহূর্তে জাস্ট 3টায় ঢুকেছে, 6টায় 6:30টার মধ্যে বের হয়েছে, কারণ 6:30টায় আপা ঢুকবে, 7টার দিকে আপা ঢুকে। আচ্ছা আচ্ছা, ওই টাইমিং সেন্সটা আপনার হাজবেন্ডের খুব ভালো ছিল। আপা 7টার দিকে ঢুকে, তার আগে তারা বের হয়ে গেছে। দেন যত রকম প্রুফ নেওয়া যায়, ওখানে একটা মুদির দোকান ছিল, আমার বাসা থেকে বের হয়ে গেট, মানে যাদের মানে ফোন করলে কিংবা প্রশ্ন করলে আপনি উত্তরগুলো জানতে পারবেন যে আসলে সঠিক। আমার ফার্মেসির দোকান ছিল পরিচিত, ওখান থেকে আমি মাসের কাভারি ফার্মেসির ওষুধ খেতাম। তাকে ফোন করলাম, বললো যে হ্যাঁ এরকম টাইপের একটা মেয়ে নিয়ে আসছে। তো তারপরে আমি ওর বন্ধুদের বললাম, ওর মাকে জানালাম যে এত সম্ভব না, আমি ঢাকায় ফিরবো, ওকে আমার বাসা থেকে বের হয়ে যেতে বলেন, ওর সাথে আমার সংসার করা আর পসিবল না। আমার একদম দেয়ালে পিঠ থেকে গেছে, লাস্ট স্টেজে আমি চলে এসেছি। এটা কি অবশেষে আপনি মানে অনুধাবন করলেন? আচ্ছা, যে মানে এটাই ভাবছিলাম যে আপনি মানে আমার কতদিন থাকবো, মানে আর কতদিন, মানে আমি আসলে বলে উঠতে পারছিলাম না। প্রথম শো তো, এখানে পুরোপুরি মানে অরিজিনাল মুডে আসতে একটু সময় লাগছে, কিংবা আসছি না। মানে আপনি যে অবশ্যই ফিল করলেন যে দেয়ালে পিঠ থেকে গেছে, আমার শুনতে অলরেডি দেয়ালে পিঠ থেকে গেছে। তো আর না, ওর সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। এতদিন সব মেনে নিয়েছি, বাট আমার বেডরুমে, যে বেডরুমে আমি আমার বাচ্চা নিয়ে ঘুমিয়েছি, সেই বেডরুমে মেয়ে মানুষ নিয়ে এসছে। ওর সাথে আমি আর এক ছাদের নিচে থাকতে পারবো না। ও বাসাটা আমার নামে ডিট করা রয়েছে, কারণ আমার সিভি দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে, অফিসের আইডি কার্ড দিয়ে বাসাটা আমার নেওয়া ছিল না। ওকে বেরোয় যেতে বলো। ঠিক আমি যেদিন আসবো, আমার মার কাছ থেকে শুনেছে, আসবো যেদিনকে ঢাকায় ব্যাক করবো,
তার আগের দিন ও একটা লরি ডেকে নিয়ে এসে, এটা আপনি কাকে বললেন, মানে আপনার হাজবেন্ডকে চলে যেতে? আমি ওকে একটা টেক্সট মেসেজ করেছিলাম যে তুই বের হয়ে যা, আর আপনি কিংবা তুমি বলার কোনো মানসিকতা ছিল না গুরু। জাস্ট আমি লিখেছি তুই আমার বাসা থেকে চলে যা। তার মানে আপনি যখন জানতে পারলেন আপনার, ইভেন আমি আমার শাশুড়ি দিকেও বসে ওদের ওকে চলে যেতে বলেন, আমি বাসায় ফিরবো, কারণ ওর সাথে আমি এক ঘরের নিচে আচ্ছা, থাকবো। আমি তাহলে একটু সংক্ষেপে বলি। বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি বাড়িতে গেলেন আপনি জানতে পারেন আপনার অবর্তমানে আরো একজন মহিলাকে উনি বাড়িতে নিয়ে এসেছেন 3 ঘন্টা, আমরা যা যা ব্লা 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 বুঝে গেলাম। আমাদের শ্রোতারাও অনেক স্মার্ট, তারা বুঝে গেছেন। দেন আপনি ধৈর্য হারা হয়ে অবশেষে আপনি বুঝতে পারলেন দেয়ালে পিঠ থেকে গেছে এবং আপনি তাকে এসএমএস করলেন তুই বাড়ি থেকে বের হয়ে যা। আচ্ছা, বললেন যে তুই বাড়ি থেকে চলে যা, তারপর? তো আমার আম্মার কাছে ফোন করলো যে ও কবে আসবে, তো বললো যে অমুক তারিখে আসবে। তো ও আবার বলছে যে ওর তো এখনো ছুটি আছে, কিছুদিন থাকতে বলেন। আমি এখন কোথায় যাব? ও জানিয়ে বাসায় আসে না। আমি বললাম যে বাসা আমার, ওকে বাড়ি থেকে যেতে বলেন, আমি চাই না কোনো গ্যাঞ্জাম হোক। যেহেতু আর সম্ভব না, আমি আর পারছি না, তাকে চলে যেতে বলেন। তো যেদিন আসবো একদম ঠিক হয়েছে, তার আগের দিন আপা আমাকে ফোন দিল, আবার ওই পাশের সাবলেট আমি যাদের সাথে থাকতাম, আপা ফোন দিয়েছে, বললো যে নিচে একটা লরি আসছে, ভাইয়া ফার্নিচার গুলা বের করছে। তো আমি বললাম যে ঠিক আছে, কারণ আমরা কিন্তু ওই দুজনই ব্যাচেলার থাকতাম, দুজনের ব্যাচেলারের ফার্নিচার একসাথে করে আমরা সংসার শুরু করেছিলাম। ওর ফার্নিচার গুলোও নিয়ে গেছে, লরি ডেকে নিয়ে গেছে, ইভেন ঘরের পর্দাটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আমি আমার 2 মাস 2.5 মাস। আমি একটু পরিষ্কার করি, কিংবা শ্রোতাদেরকে পরিষ্কার করি, আপনি যে তাকে এসএমএস দিলেন, আপনি এসে তার সাথে যখন মানে সে চলে গেল, তার কি কোনো সে মানে কেন চলে যেতে বললেন? এই যে মানে এত সোজা তো বিষয় না, মানে একটা স্ত্রী স্বামীকে তুই তুকারি বলে এসএমএস করলো এবং সে বাড়ি থেকে চলে গেল, তার কি কোনো প্রশ্ন ছিল না? না, তার তো কোনো প্রশ্নই নাই, সে তো এটাই চেয়েছিল, সে আচ্ছা। মুক্তি পেতে চেয়েছিল। কারণ যেখানে আচ্ছা। বাচ্চা হওয়ার পরে আমি বাড়িতে চলে গেছি, 1 মাসে কোনো ফোন নাই, কিছু নাই, কোনো রকম শব্দ নাই। আমাকে ফোন করতো না, আমার আম্মাকে মাঝে মধ্যে ফোন করতো বাবুর কথা শোনার জন্য। দেন ও কিন্তু ঠিকই লরি ডেকে নিয়ে চলে গেছে। যদি ওর ইচ্ছা থাকতো তাহলে কি ও প্রশ্ন একটা করতো, এসএমএস থাকতো। চলে যেত? ও তারপর ওর বাবা মার কাছেও স্বীকার করিনি যে না কোনো মেয়ে আসেনি। বাট আমি যেদিন ফিরলাম, ফিরে এসে একটা বিছানার পরে আরেকটা বিছানার চাদর পরা, একটা সম্পর্ক হলে আমি বিছানায় এসে যা দেখেছি তা আমি বলতে পারছি না। আমি বিছানার চাদর গুলাতে এসে যা পেয়েছি আমি বলতে পারছি না যে কি হতে পারে। তারপরে ওর সাথে এক ঘরের নিচে কেন, এক ছাদের নিচে থাকার মতন মানসিকতা, রুচি আমি হারিয়ে ফেলেছি। আমি বুক বাঁধলাম, আমার মেয়েকে আমি একা মানুষ করব। আর আমি আমার মাকে বললাম যে কাজের মেয়েটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে ব্যাক করছি এই জন্য যে আমার তো 1-1.5 মাস পরে আবার অফিস যেতে হবে, ওর কাছে থাকাটা ইউজড হোক, আমি ঘরে বসে দেখি যাতে ওর কাছে থাকতে পারে। দেন ওভাবে আমি চলে আসলাম, ঘর থেকে পর্দাটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি এসে ওই রাতে পর্দা বানিয়ে তারপরে থাকি, কারণ ঢাকা শহরের জানলাগুলো এত বড়, পর্দা ছাড়া থাকা কিন্তু যায় না। দেন তারপরে এপ্রিল আসলো, বৈশাখে আমাদের প্রোগ্রাম হয় অফিসে, আমি প্রোগ্রাম করলাম। আর এত কিছু হয়ে যাওয়ার পর আমার বাড়িওয়ালা বললো বাড়ি ছেড়ে। সেই বা কত দেখবে? হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পর বাড়িওয়ালা আমাদের বাড়ি ছেড়ে দিতে বললো। তখন আপারা অন্য জায়গায় চলে গেল, তারা একটা ছোট মানে আপনার তথাকথিত হাজবেন্ড তার মালপত্র নিয়ে চলে গেল। এবং বাড়িওয়ালাও বললো, আমি ফিরে আসার পরে বললো আপনারা বাসা ছেড়ে দেন আপনাদেরকে। মানে আমি 3টা বছর ওখানে, বিয়ের আগে থেকে বিয়ের পরে বাচ্চা হওয়া, তারা আমাদেরকে বাসা ছেড়ে দিতে বললেন, খুব ভালোভাবেই বললেন। তারপর অন্য জায়গায় বাসা দেখতেছে, আমি এখন একা পড়ে গেছি, আমি একটা বাচ্চা, আমার কাজের মেয়েটা নিয়ে আমি কোথায় যাব? নতুন বাসা, আমার অফিস শুরু হয়ে যাবে, এপ্রিল চলে আসছে। আমি তারপরও নতুন বাসা, ওই অফিসের ফাঁকে ফাঁকে চুরি করে মার্কেটিং এ তো বের হয়, ওরকম করে করে বাসা নিয়ে ছোট্ট একটা বাসা, কারণ আমার তখন ইনকামও কম। সেই 14 সালের কথা বলছি, কারণ 13 সালে বেবি হলো, 14 সাল চলে আসছে, আমার তখন ইনকাম কম। একার ইনকামের পরে ঢাকা শহরে থাকা খাওয়া, একটা বাচ্চা আর একটা কাজের, এতটা সোজা বিষয় না। হ্যাঁ, একটা মেয়ে মানুষ। তো আমি সেরকম একটা বাসা খুঁজে উঠলাম। আমি হচ্ছে মের 5 তারিখে উঠলাম, এপ্রিলটা আমরা ওখানে থাকলাম, কারণ ফেব্রুয়ারিতে আমি লাস্টে ব্যাক করলাম। ফেব্রুয়ারি না, এপ্রিলেই ব্যাক করলাম, এপ্রিলের লাস্ট পর্যন্ত ওখানে থাকলাম। এপ্রিলের 5 তারিখে আমি অফিসে জয়েন করলাম পুরোনো বাসায়। এপ্রিলের 30 তারিখে আমি নতুন বাসায় উঠলাম, ওদের ওই বাসাটা ছেড়ে দিতে হলো। 30 তারিখে বাসায় উঠলাম। ওঠার পরে আম্মার আবার কেসের ডেট পড়ছে, 5 তারিখে কেসের ডেট। আম্মা 4 তারিখে চলে গেল, তার মানে 4 দিন 5 দিন ছিল নতুন মাসে।
ঠিক আমার বাসার ঘরটার সামনেই একটা বাসা ছিল, ওই মহিলা ছিল আবার হাউস ওয়াইফ, ওনার একটা বেবি ছিল। আমি ভাবলাম ওকে দেখে যে আমার কাজের মেয়েটা তো থাকবেই, কারণ ওটাকে আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি, বেশ বিশ্বস্ত, তো কাজের মেয়েটা থাকবে আর হচ্ছে আপা দেখবে। আপার সাথে আমি সেরকম সম্পর্ক করে ফেললাম ওই 5 দিনেই, যে আপা দেখবে। আপাও দেখতো, প্রচন্ড দেখতো, এত দেখতো আমি যতটুকু না পারতাম ওরকম। আবার আমি আমার বসকে বলে রেখেছিলাম যে আমি লাঞ্চ আওয়ারে বাসায় ঢুকবো একবার, কারণ আম্মা চলে গেছে, বাবু একা একা থাকে, নতুন বাসা। তো তারপরে আমি প্রতিদিন 12টা, 12:30, 1টার সময় বাসায় ঢুকতাম, আবার 4টার সময় বের হয়ে যেতাম, 1-2 ঘন্টা থাকতামই বাসায় এসে। ওই দিন দূরে কোথাও যেতাম না, আমার কলিগরা আমার কাজ করে দিত দূরের কাজগুলা। আমি এই ধরেন আশেপাশে থাকতাম, যাতে 12টার মধ্যে, 12:30টার মধ্যে আজান দিবে, আমি বাসায় ঢুকবো, বাচ্চাকে যে গোসল করাবো, খাওয়াবো, আমি আবার বের হয়ে যাবো, আবার তো সন্ধ্যায় বাসায় আসবো। তো এভাবে যাচ্ছে। আম্মা চলে গেল 5 তারিখে, 4 তারিখে চলে গেল। আম্মাকে বললাম যে মা, নতুন বাসা, তুমি তাড়াতাড়ি এসো। আম্মা ওখানে গিয়ে, বাড়িতে গিয়ে আবার আটকে পড়েছে, কারণ বাসায় আমার ভাই রয়েছে, আমার বাবা রয়েছে, তাদের দেখাশোনা সবকিছু মিলে আম্মা আর আসতে পারলো না। আমি রাগ করে আর আম্মাকে ফোন দিতাম না, যে তুমি আসতেছ না, তা তোমার আর ফোন দিব না, যাও, আমি আমার মেয়েকে একাই মানুষ করব। তার মধ্যে আমি ওই দিন ছিল এভাবে, ধরেন 5 তারিখে আম্মা চলে, 4 তারিখে আম্মা চলে গেল, 21 মে হঠাৎ করে ওই দিন আমি আজান দিচ্ছে, 21 মের ঘটনাটা বলি। দুপুরের আজান দিচ্ছে, আমি বাসার নিচে, আমি উপরে উঠলাম, এসে দেখি যে বাবু ঘুমাচ্ছে। বাবু ঘুম থেকে উঠে আমি আবার, গুরু একটা জিনিস কি জানেন, আমাদের মার্কেটিং এ যারা জব করে তারা কিন্তু টিএ দিয়ে এটা পায়, যাতায়াতে, মানে খাওয়ার দুপুরের খাবারে আমি কখনো মানে 20 টাকাও খেতাম না, মনে হয় একটা পাউরুটি, একটা কলা খেতাম, ওই টাকা দিয়ে আমি আমার বাবুর জন্য ফ্রুটস কিনতাম, ও আবার আনারটা টিপে দিলে খেত। তখন 5 মাস, বয়স কত? 5 মাস। তো 5 মাসে ও ওটা টিপে দিলে খেত, এটা ওটা খেত। এই জন্য আমি আমার ওই টাকাটা খরচ থেকে বাদ দিয়ে আমি বাবুর জন্য ফ্রুটস নিয়ে যেতাম, এরকম করে খাওয়াতাম। আমি আগেই বলেছি তখন আমার ইনকামটাও সীমিত ছিল। তারপরে 21 মে আমি বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে ওকে যে দেখি ঘুমাচ্ছে, উঠালাম, উঠিয়ে নিয়ে আমি কলা খাওয়ালাম, পরে একটু গোসল করালাম, গোসল করে আবার খাওয়ায়ে, দুধ খাওয়ায়ে আমি হচ্ছে নামাজ পড়লাম। দুপুরে আমি লাঞ্চ করলাম, করার পরে আমি যখন বের হব, ও শুয়ে আছে। আমি আবার আমার মেয়েটাকে বলছি যে মনি, ও বাবু উঠলে দুধ খাওয়াস, 4টা বাজে। মানে তখন কি আপনার বাড়িতে কাউকে মানে রেখেছেন বাচ্চাকে দেখাশোনা করার? হ্যাঁ, মেয়ে ছিল প্রথম থেকে, বাবু হওয়ার 3 দিনের দিন। আপনি যখন বাইরে যান অফিসের কাজে, তখন তো ডেফিনেটলি কাউকে না কাউকে থাকে, ও কন্টিনিউ থাকে। মেয়েটাও খুব ভালো ছিল। আর ওই যে সামনে বললাম না, পাশের ফ্ল্যাটে আপা সব 24 ঘন্টা থাকতো, কারণ ওনার হাজবেন্ড সকালবেলা 9টার মধ্যে বের হয়ে যেত, উনি ওনার ছেলেটা নিয়ে সারাক্ষণ আমাদের বাসায় থাকতো। তো ওই আমি ওকে আবার 4টা বেজে গেছে, আমি বললাম যে অফিসে তো 5টার সময় মিটিং, আমি বের হব। আবার বের হতে গিয়ে আমার জানি কেমন মনে হলো, আবার ঘরে ঢুকলাম। আমি রেডি হয়ে বের হয়ে আবার ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আবার বাবুকে উঠিয়ে খাওয়ালাম, খাওয়ায় 4:30টার সময় আমি বাসা থেকে বের হলাম, যে হচ্ছে আমার 5টায় অফিস মিটিং আছে, ক্রেডিট মিটিং, আমাকে থাকতে হবে, এটা পূর্ব ঘোষিত। 5টার সময় আমি আবার ফোন দিলাম আপার কাছে। আপা, বাবু কি করে? বলে একবার উঠেছিল, আমি কোলে করে নিয়ে হাসছে, আবার ঘুমাই গেছে, ওরা শোয়াই রাখছে, ঘুমাই গেছে। এটা আপনি অফিস থেকে যখন, মানে বাসা থেকে যখন আপনি অফিসে গেলেন, দেন তখন আপনি আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন? 5টা বাজে, কারণ আমি 4:15 বাসা থেকে বের হয়ে অফিসে চলে গেছি। 5টা বাজে মিটিং শুরু হবে, আমি আপাকে ফোন দিলাম যে আপা, বাবু কি করছে। একটু পরপরই ফোন দিতাম, বাবু কি করছে, বাবু খেয়েছে কিনা, এরকম। তো 5টার সময় আমি ফোন দিলাম যে বাবু খেয়েছে, কি করছে। তো আপা বললো যে ও ঘুমাই গেছে। আমি উঠেছিল, একবার একটু কান্না করলো, আমি আবার শোয়াই দিয়েছি, কোলে নিয়ে হাসছে, ঘুমাই গেছে। 5:30টার সময় মিটিং এ কেবল বসেছি, গুরু মিটিংটা শেষ হলো, মানে শুরু হতে হতে 5টা বাজিয়ে নিয়ে 5:30 বেজে গেছে। মিটিং শুরু হয়েছে, কেবল সবাই বসছে, এর মধ্যে ফোন দিয়েছে, অন্য একটা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে। আপার কণ্ঠটা ছিল, ও আপা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আমি শব্দটা শুনে আমি বললাম যে কি জানি একটা হয়েছে। আমি আমার বসকে বললাম যে বস, স্যার আমি বাসায় চলে যাব, বাবু বোধহয় খুব অসুস্থ, বাসা থেকে ফোন করেছে, মেবি কিছু হয়েছে। আমি ওই অবস্থায় মিটিং আপনার মানে মিটিং এর মাঝখানে হঠাৎ করে উনি 5:30টার সময়, বললাম না 5টার সময় আমি ফোন দিয়েছি, আর 5:30টার সময় উনি বলছে আপা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, বাবু জানি কেমন করছে। আমি সঙ্গে সঙ্গে মিটিং থেকে বের হয়ে আমি বললাম, স্যার আমার বাবু বোধহয় অসুস্থ, আমি চলে গেলাম, আমি মিটিং এ থাকতে পারবো না। তারপরে আমি বাসায় চলে আসলাম।
রিক্সাওয়ালাকে আমি কোনোদিন ওভাবে বকি নাই যে রিক্সা মনে হচ্ছে আর টানতেছে না, সামনে জ্যাম পড়ছে। আমি কোনোভাবে দৌড়িয়ে, যেখানে 15 মিনিট লাগে আমার 15 মিনিটের মনে হয় কম লাগছে, রিক্সাওয়ালা বলছে আমি কি উড়ে যাব, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন। আমি বললাম তুমি যাও, তোমার 10 টাকার জায়গায় 20 টাকা দেব না। আমার মানে ওনার কণ্ঠটা আমার ভালো লাগেনি, যে আপা তাড়াতাড়ি আসো, আমার কণ্ঠটা ভালো লাগেনি। দেন আমি তারপরে কোনো মতে উড়ে চলে আসলাম, নিচে আসলাম, আমার বাসাটা 6 তলায়। আমি আর উঠতে পারছি না, আমার শরীর পুরো ভারী হয়ে গেছে। আমি কোনোভাবে দৌড়াই উঠলাম, উঠে দেখি একদম 6 তলার গেটে অনেকগুলা মানুষ জড়ো হওয়া রয়েছে, আপার কোলে বাবু। আমি বাবুকে কোলে নিলাম, বাবুর ঘাটটা পড়ে গেল, বাবু কথা বলছে না। আমি ওটা দেখেও আমি কনফিউজড। আমি খালি, আমার এমনিতে সাজুগুজু করি না, একটু লিপস্টিক সবসময়ই পরি, হাত দিয়ে লিপস্টিকটা টান দিয়ে আমি বাবুর মুখের মধ্যে মুখ দিয়ে ফু দিতে থাকলাম। আর আমি কাজের মেয়েটাকে বললাম যে দরজা দে, হাসপাতালে নিয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আমার ইউনাইটেড হাসপাতাল, আমার বাসা থেকে 10 টাকা রিক্সা ভাড়া। আমি সঙ্গে সঙ্গে ইউনাইটেড হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। আমার পাশে গ্রুপ কেউ নাই, আমি ওই সময় ওকে ফোন দিচ্ছি, বারবার ওকে ফোন দিচ্ছি, ও ফোনটা ধরে না। পরে আপাকে ফোন দিয়ে বললাম আপা বাবুর অবস্থা বোধহয় ভালো না, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি আসো। আমি অফিসে আমার একটা কলিগকে ফোন দিচ্ছি, ও ফোন ধরছে না, মিটিং এর মধ্যে। পরে বাধ্য হয়ে বসকে ফোন দিয়ে বললাম যে স্যার আমার বাবু না কথা বলছেন, আমি ওকে হাসপাতালে নিয়ে এসছি, কি হচ্ছে জানি না, আমার পাশে কেউ নেই। পুরো অফিস বন্ধ করে আমার পাশে যেয়ে দাঁড়ালো। অফিসে একটা মানুষ ছিল না, একটা পিয়ন পর্যন্ত আমার অফিস থেকে চলে গেল। ইউনাইটেড হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেলাম, ওরা সব পরীক্ষা নিরীক্ষা করলো। জাস্ট 20 মিনিট আধা ঘন্টা পরে বললো বাবু আর নেই। সেই সময় আমি ওকে ফোন দিচ্ছি, ও আমার পাশে ছিল না। আমি কোনোদিন মারমার মানুষ ধরে দেখিনি। আমার বাচ্চা আমার কোলের মধ্যে, নরম বাচ্চা শক্ত হয়ে গেল। এই অফিসটাই শুধু আমার সাপোর্টে ছিল। আধা ঘন্টা 1 ঘন্টা পরে ও আসলো। আমার ননদ ঢাকায় থাকতো, ননদের হাজবেন্ড, ওরা আসলো। ওখানে এসে বলছে যে আমি নাকি বাচ্চাকে মেরে ফেলেছি, যে কোনোদিন 1 কোটা দুধ কিনে দেয়নি, সেই সবার সামনে বলছে আমি আমার বাচ্চাকে মেরে ফেলেছি। আমার কলিগ গুলো আমার ভাইয়ের মতন, ওরা ওকে মারতে গেছে, যে এতদিন তো আমরা জানিনি। আমার অফিস কোনোদিন বুঝিনি যে আমি এতগুলা দিন ওর থেকে আলাদা ডিটাচ রয়েছি। কারণ আমার মুখ দেখে আমার মনের কথা কেউ কখনো বুঝতে পারেনি। আমি সব সময় হাসি খুশি থাকি যে আমার কষ্টগুলো আমি কাউকে দেখাবো না, কারণ আমার কষ্টগুলো কেউ দেখলে আমার দুর্বলতার সুযোগ নিবে। আমি এই জায়গাটা কখনো কাউকে দিতে চাই না। আমার জীবনে 1 বছর 5 মাসের মধ্যে স্বামী, সংসার, সন্তান সব গেল না। এর নাম যদি ভালোবাসা হয়, এমন ভালোবাসা জানি কেউ কখনো না করে। পরে অফিস থেকে আমার সবাই চলে আসলো, অনেক বড় বড় অফিসার গুলো, জিএম লেভেল, সিনিয়র জিএম, সবাই এসে বলল কি হয়েছে। গুরু ইউনাইটেড হাসপাতাল, আমার বাবুর ডেথ সার্টিফিকেটের পাশে কোনো নাম দিতে পারিনি যে কি কারণে আমার বাবু মারা গেল। 5 মাস 5 দিনের দিন বাবু মারা গেল। আজ ডেথ সার্টিফিকেটের ঘরটা খালি, পাশে কষ্টটা খালি রয়েছে যে কি কারণে অসুস্থ ছিল, কিংবা কখনো কোনো সিমটম কি আপনি দেখেছিলেন, কিংবা ডাক্তাররা কি কিছুই ধরতে পারেনি? না, কিছু দেখতে পারিনি। গুরু আপনি কি বলেন? আমি আমার সুস্থ বাচ্চা 12টার সময় আমি বাসায় ঢুকেছি, আমি গোসল করিয়েছি, খাইয়েছি, খাওয়াই আমি রেখে চলে গেছি। 5:30টার সময় বাবু মারা গেল, কোনো সিমটম নেই। মানে আমি না আসলে, আমি বলতে চাইছি অনেক কিছু, কিন্তু আসলে আমার কথা দিয়ে আমার কথা বের হচ্ছে না, আমার স্বর দিয়ে কথা বের হচ্ছে না।
বাবুর জানাজাগুলো আমার মা আসলো, রাতের বেলা শ্বশুর শাশুড়ি আসলো, আমার মা বাবা সবাই চলে আসলো, আমার ভাই ঢাকায় ছিল, সঙ্গে সঙ্গে চলে আসছে, যে যেখানে আসে সবাই আসলো। পরের দিন বনানী গোরস্থানে ওকে আমরা দাফন করলাম। আপনার তথাকথিত স্বামী ছিলেন? হ্যাঁ। তার কি বক্তব্য কিংবা তার কি অভিব্যক্তি ছিল? ওই যে একবার শুধু বলেছিল আমি মেরে ফেলেছি, আর কিছু না। আর লোক দেখানো কিনা জানি না, শুধু গোরস্থানে যখন বাবুকে নামায় তখন সে কেঁদেছিল অনেক চিৎকার করে। আর যখন বাবু মারা গেল ইউনিটের হাসপাতালে আসলো, আমি কিন্তু ওকে সত্যি, তারপরও কিন্তু গুরু আমাকে জড়িয়ে ধরেছে, আমার বাবু কথা বলছে না, আমাকে একটা ধাক্কা দিয়ে মাঝেতে ফেলে দিয়েছে সবার সামনে। এত কিছুর পরও কিন্তু আমি ওকে বুকে জড়িয়ে ধরেছিলাম। তারপরে আমি বলবো, আমার বেশ কিছু কথা আমি বলবো, আগে আপনার বাবুকে দাফন করে দিয়ে আমি ননদের বাসায় ছিলাম। আমি ওকে জিজ্ঞাসা মেসেজ দিলাম যে আমরা এখন কি করব, আমি আর আমার আম্মা আছি ননদের বাসায়। বলে তুই তোর বাড়ি চলে যা। তুই তোর বাড়ি চলে যা। আমি আম্মাকে নিয়ে ওই সময় বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে অনেকভাবে ও চেষ্টা করেছে অনেক কিছু করতে, অনেক কিছু। ইভেন ও গুলশান থানায় গিয়ে, তখন একজন ডিসি সাহেব ছিল, এখন বর্তমানে নাই, তার কাছে যে বলেছে আমার বউ এরকম ভালো না, এটা খারাপ, আমি ওর নামে জিডি করব। উনি পার্সোনালি আবার আমাকে চিনতেন, ওর মাধ্যমেই চিনতেন, কারণ ওনাদের আমাদের কোম্পানির সাথে একটা লেনদেন ছিল। যেহেতু জিডি করবে কেন, মানে জিডি কেন করবে ঘরের, মানে আপনি কি করেছেন যে জিডি করতে হবে? মানে আপনি কি হুমকি দিয়েছিলেন আমি তাকে? পরকিয়া করেছি কিংবা এরকম আচ্ছা, আপনি করেছেন? আমি করেছি, এই আচ্ছা। জন্য। তো তখন উনি ডিসি ছিলেন, এখন উনি এখানে নাই, অন্য জায়গায় পোস্টিং হয়েছে, আমি নামটাও বলতে চাচ্ছি না যেহেতু গণমাধ্যম। থাক, কোনো প্রয়োজন নেই। তো স্যার আমাকে 4টার সময় ফোন দিল, ফোন দিয়ে বললো যে ওর সাথে তোমার কি হয়েছে। আমি বললাম কেন স্যার? বলছে ও তো থানায় আসছে, বলে কেস করবে কিংবা কিছু, এই জন্য। তুমি কোথায়? আমি বললাম স্যার আমি তো অফিসে। বললো তুমি কি আসতে পারবা? আমি বললাম স্যার আমাকে 10 মিনিট সময় দেন, আমি চলে আসছি। তো আমি চলে গেলাম, যাওয়ার পরে আমি ডিটেলস বললাম, বলে এত বড় সাহস তোমার সাথে এই কাজ করে এখন তোমার নামে সে থানায় মামলা করতে চায়। উনি সঙ্গে সঙ্গে গুলশান থানায় ফোন করে দিল, ফোন করে যেয়ে বললো যে আমি লোক পাঠাচ্ছি, এই জিডিটা নাও। আমি যখন আমাকে দিয়ে তখন সে স্যার জিডি করালেন, মানে পাল্টা জিডি করালো আপনাকে, এবং উনি থাকলেন সুপারিশে এরকম। পরে ও আস্তে আস্তে চুপ হয়ে যায় পরে, কারণ ও চাইনি যে আমি চাকরিটা করি কিংবা ঢাকায় থাকি এরকম। অফিসে অনেক প্রেশার মানে প্রবলেমটা কোথায়? আপনি তো তার জীবন থেকে সরে গেছেন। আলো বলেছিল যে ও চাকরি করে বিধায় তো তোর কাছে নত হতে পারছে না, তা না হলে মেয়েরা যত, ছেলেরা 3টা 4টা প্রেম করবে, বিয়ে করবে, এসব করবে, তারপরে তো দেখিস না মেয়েরা সংসার করে, ও তোর পার কাছে এসে পড়ে থাকবে, এই বুদ্ধিটা আলোই দিয়েছিল। আচ্ছা। তো যেহেতু ও চাকরি করে, ওর মা হচ্ছে কোমরটা শক্ত, ওটা ভেঙে দেয়। আচ্ছা। তো তারপরে হচ্ছে অফিসে অনেক ট্রাই এটা কি করেছি। আলোর বক্তব্য ছিল? মানে আমি একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ। মানে সেও তো একটা মেয়ে, হ্যাঁ আপনি একজন মেয়ে, আসলে খুব চমৎকার একজন মেয়ের আর একজন মেয়ের প্রতি ধারণা, উক্তি। হ্যাঁ, ওই বলেছে এ কথা, ওই বলেছে যে চাকরি করে বিধায় সেই জন্য। অফিসেও অনেক চেষ্টা করেছে, কিন্তু অফিসটা তো আমাকে কেউ আমার চেহারা দেখে আপনার যোগ্যতার কারণে আপনি আমার কাজ করেছেন। যোগ্যতা এবং আমার কর্মনিষ্ঠা, আমি সারাটা দিন এখন পর্যন্ত আমি 8টা 9টা পর্যন্ত অফিস করি, কাজ থাকলে আমি থাকি, কারণ কাজের মধ্যে ডুবে থেকে আমি নিজেকে ভুলিয়ে ঠিক আছে, আমরা বাকি। তো তারপরে হচ্ছে অনেকভাবে এরকম প্রেশার ক্রিয়েট, জিডি উঠানোর জন্য। পরে আবার সে বলছে যে ওকে ফাইন, আমার শ্বশুরবাড়ির সবাই বসতে চাইলো যে যা হবার হয়ে গেছে, আমরা একবার মীমাংসায় বসি, বসে আবার সংসারটা হোক। কারণ আমার শ্বশুরবাড়ির সবার এক বক্তব্য যে ওর মতন ছেলের জন্য আমি একটা লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা, আপনার এই যে শ্বশুর বাড়ি যারা ছিলেন, আপনি তো একবার বলেছেন যে মানে এরকম শ্বশুর শাশুড়ি হয় না, তারা তার ছেলেকে কোনোভাবেই লাইনে আনতে পারছিল না। ইভেন শেষে এই কথাও বলেছিল, আমি যখন 1 মাস বাড়িতে গিয়েছিলাম, আমার শাশুড়িরা কিন্তু গাড়ি ভরে আমাকে এসে নিয়ে গেছে, যেমন নায়ন নিয়ে যায় বাচ্চা, প্রথম বাচ্চা নিয়ে গেছে সেভাবে। আচ্ছা, তার মানে যেটা আমরা ধরতে পারি কিংবা শ্রোতাদের উদ্দেশ্যে পরিষ্কার করতে পারি যে আপনার স্বামীর থেকে আপনি বিন্দু মাত্র ভালোবাসা তো পাননি, শ্রদ্ধাও পাননি, কিছুই পাননি। সেই বিষয়ে আমি কথা পরে বলবো আরো বিস্তারিত। বাট আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবকিছু পেয়েছেন। তাই না, ওরা ওখানে গিয়ে যাওয়ার পরে ওদের সমস্ত গোষ্ঠীর মানুষ মিলে বসেছিল যে হচ্ছে ছেলেকে ত্যায্যপুত্র করে দিবে, কিন্তু বউ আর বাচ্চাকে রাখবে। ইভেন গুরু, এর মাঝে আমি একটা কথা বলি নাই, বিয়ের পরে আমি এমন কিছু কথা শুনেছিলাম, মানে স্যাক্রিফাইস কাকে বলে, যে যেখানে অন্য কোনো মেয়ে হলে সংসার করতে কিনা জানি না,
ওর আপন চাস্তো ভাইয়ের বোর সাথে ওর এমন এই সম্পর্ক, ওদের একটা বাচ্চা আছে। আমি এরকম কথাও শুনেছি যে বাচ্চাটা কার। হ্যাঁ, ওর না ওর ভাইয়ের। তারপর আমি মেনে নিয়েছি। আচ্ছা, বিয়ের আগে, কারণ আমি বাসরাতে তাকে একটা কথাই বলেছিলাম যে লাইফটা একটা ফিতার ওই পাশটা আমি কেটে দিলাম। ওই পাশে তোমার 1000টা বিয়ে থাক, 1 কোটিটা প্রেম থাক, সবকে আজকের দিন থেকে তুমি আমি জানি আর কোন নারী ঘটিত কোনো জিনিস শুনি না। আমি এতটা, এবং প্রিভিয়াস নিয়ে কোনোদিন, ইভেন ও যখন রবিতে চাকরি করেছে বিয়ের আগে, বগুড়াতে পোস্টিং ছিল নাকি আমি তো জানি না, সেখানে একটা বাচ্চার মাকে নিয়ে 15 দিন থেকে পরে ওই চাকরিটা ওর চলে যায়। মানে এগুলো সব বিয়ের পরে শোনা। বাট তারপরও আমি কিন্তু চলে আসিনি পেছনে। বেবি হওয়ার আগে কিন্তু আমি চলে আসতে পারতাম যদি আমার ভেতরে ওটা থাকতো। ইভেন আর একটা জিনিস বলি, আমি যখন নতুন চাকরি পেয়েছি, ও আমার থেকে ডেজিগনেশনও নিচে ছিল, স্যালারি অনেক কম পেত। তারপর আমি ভেবেছি যে না, পুরুষ মানুষরা স্যালারি বেশি পায়, মেয়েরা কম পায়, তাহলে একটা মেয়ে বিয়ে করতে পারে, তাহলে আমি, আমার হাজবেন্ড কম স্যালারি পায়, ডেজিগনেশন নিচে, আমি কেন বিয়ে করতে পারবো না? ভালোবাসায় সবকিছু সম্ভব। তারপরে অনেক ধরনের অত্যাচার আমি জিডি করলাম। পরে ও পাগলা কুকুরের মতন পুলিশ ওকে তাবড়া করে বেড়াচ্ছে। তখন ও অনুনয় বিনয় করে ওর বাবা মাকে নিয়ে বসলো, ওর দুলাভাই ছিল, সবাই নিয়ে বসলো। বসার পরে ও এমন একটা ভান দেখালো, এমন বিহেভ করলো যে সবকিছু ঠিক হয়ে গেছে আগের মতন। আবার ওকে, আমিও কত বোকা, আবার ওকে ট্রাস্ট করলাম। আবার ট্রাস্ট করে ওর সাথে আপনি আবারও ট্রাস্ট করলেন এত কিছু হওয়ার পরে বাসায় আসেনি, আমার এই বাসায় আর আসেনি। আমি বলি গুরু, আমি কতটা বোকা। ও আসলাম, আমরা বনানী পর্যন্ত আসলাম আপার বাসা থেকে। আপার হাজবেন্ড ছিল হচ্ছে একজন নেভি পার্সন, ডক কোয়ার্টারে থাকতো। হ্যাঁ, তো ওখান থেকে জাস্ট বনানী পর্যন্ত আসছে। ও বলে যে আমি আজ কত মাসের কাজের মেয়ের বেতন দেই না, আমার ঘর ভাড়া বাকি আছে, আমি খাইতে পাচ্ছি না, আমার না টাকা দরকার। আমি 2 দিনে জাস্ট ওরকম বাইরে 2 বার দেখা করেছে। আমি 30,000 টাকা ব্যাংক থেকে উঠে ওকে দিয়ে দিয়েছি। বুথ থেকে টাকা উঠানো হয়েছে, আমি দিয়ে দিয়েছি। বাট তারপরে দেখি যে প্রতিদিন শুধু ও টাকার জন্যই আসে, যে বাইরে দেখা করে বলে যে আমার টাকা লাগবে। আমি আবার স্টক হয়ে গেলাম। তারপরে আমার মাকে বলতে যে তাহলে ওকে বলেন আমাকে ডিভোর্স দিয়ে দিতে, আমি ওর সাথে সংসার করবো না। টাকা যখন স্টপ হয়ে গেল, তখন এরকম বিভিন্ন তান বাহানা। আমার মা আমার পায়ে ধরলো যে মামনি, আমি তো, আমার মাকে মনি বলে ডাকে, আমি ছোট তো, মনি তোর পায়ে ধরি, তুই ওকে ডিভোর্স কর। আমি বললাম যে মা আর একটু দেখি, মানুষ তো চেঞ্জ হয়। আমাদের সমাজে একবার বিয়ে হয়ে গেলে সমাজে বলবে যে একবার বিয়ে হয়ে গেছে। আমার মা একটু দেখি না, ও যদি চেঞ্জ হয়, ও যদি সব ভুলে চলে আসে, আমি মেনে নিব। পারবিন, আপনি বলেন যে আমি আরেকটু দেখি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি শুনতে শুনতে। কিভাবে সম্ভব? মানে তারপর বাবু মারার 8 মাস পরে গিয়ে আমি ডিভোর্স করি। ওই 8টা মাসের মধ্যে শুধরানোর জন্য সময় দিয়েছিলাম। ওর সাথে কথা বলতাম না, ফ্যামিলিকে বলতাম যে ওকে শুধরানো। কারণ আমার শাশুড়ি আমাকে বললো, মা তোর পায়ে ধরি, তুই ডিভোর্সটা করিস না, আমরা একটু দেখে শুধরাতে পারি কিনা। কারণ গুরু একটা কথা শুনেছি যে যার রক্ত ভালো হয় তার নাকি সব ভালো হয়। কারণ বিয়ের আগে এসব শুনেছি যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলা ভালো। ও তো জাতের মানুষ ছিল, আমি ভেবেছিলাম ও সঙ্গ দোষে হয়তো এরকম হয়ে গেছে। আমার সব থেকে কষ্টের জিনিস, আমি আমার সন্তান যদি বেঁচে থাকতাম, আমি কিচ্ছু চাইতাম না, আমি ওকে বুকে নিয়ে বেঁচে থাকতে পারতাম। এমন একটা দিন ছিল না, আমি বনানী গোরস্থানে এমন একটা লোক নাই যে আমাকে চিনে না। তারপর ঘন্টা যে গোরস্থানে বসে বসে কাঁদতাম। আমি 1 মাস 2 মাসের মধ্যে কোনোদিন অফিস করিনি। অফিসে আসতাম, ভালো লাগতো না, 1 ঘন্টা বসে থেকে চলে যেতাম, যে গোরস্থানে বসে কাঁদতাম, আবার বাসায় চলে যেতাম। অফিস আমাকে কিচ্ছু বলিনি, একটা দিনের জন্য একটা প্রেশার কোনো দিন নেই। আমি যদি একটু মন খারাপ করে অফিসে বসে থাকি, আমার কলিগগুলো এসে বলে, বোন তুই কান্দিস কে, বোন তোর মন খারাপ, এই আমার বোনের কি হয়েছে রে। আমার কলিগগুলো জাস্ট এরকম কিভাবে ফানি করে আমার কান্নাটাকে রোধ করবে, আমার মন খারাপটাকে রোধ করবে। আমরা কলিগ, কিন্তু আমরা কখনো ভাই বোনকে আলাদা করি না। আমার কলিগগুলো এত ভালো এখন পর্যন্ত। আমি অফিসটা ছেড়ে যাইনি, কারণ ওই যে কেস করেছিলাম ওই সময় ওরা ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। একটা মানুষ, আমি ঢাকা শহরে একদম নিঃস্ব, একা একটা মানুষ, পুরো অফিস আমার কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।
পারবেন আমি কি বলবো আপনাকে, মানে অনেক শ্রোতার আসলে এই মুহূর্তে অনেক রকমের প্রশ্ন হতে পারে। ব্যক্তিগতভাবে আমারও প্রচন্ড প্রশ্ন হচ্ছে। আমি আসলে আপনার চোখের জলের সামনে প্রশ্নগুলো করতেও পারছি না, কারণ আমিও তো মানুষ, আমার ভেতরে তো প্রেম, ভালোবাসা, মায়া, কষ্ট সবকিছুই আছে। মানে একবার মনে হচ্ছে প্রশ্নগুলো করি, একবার আপনার চোখের জলের কাছে আবার হেরে যাচ্ছে যে আসলে কি প্রশ্নগুলো করব, এখন কি সেই মুহূর্ত। বাট অনুষ্ঠান শেষ হয়ে গেলে কিন্তু আমরা আর এই মুহূর্তটাকে ফিরে পাবো না। তাই আমাকে কিছুটা নির্মম হয়েও হয়তো কিছু প্রশ্ন করতে হবে আমার শ্রোতাদের স্বার্থে, ঘটনাটিকে পরিষ্কারের স্বার্থে। পারভিন, আপনি যে উদাহরণ দিয়েছেন, এটা আদৌ কোনো মানুষের পক্ষে করা সম্ভব কিনা আমি জানি না। আপনি চেষ্টা করেছেন ক্রমাগতভাবে, সেই বিয়ের পরে মধুচন্দ্রিমায় যখন আপনি কক্সবাজার গিয়েছিলেন, সেখান থেকে যখন তার নেশা করার পেছনে যে ছুটে চলা, আপনাকে রেখে বাইরে যাওয়া, এর পরবর্তীতে বিভিন্ন সময়, এবং ইভেন আপনার বিয়ের আগের থেকেও আপনি 3-4 মাস ধরে ধরে গ্যাপ থাকতো, হঠাৎ করে আবার ফিরে আসতো, আবার ধূমকেতুর মতো ফিরে আসতো আবার। মানে আপনি তো বুঝতে পারার কথা পারভিন, মানে আপনার কথা, আপনার বার্তা, আপনার চিন্তা চেতনা যথেষ্ট স্মার্ট আপনাকে মনে হচ্ছে, এবং ইউ আর স্মার্ট। আপনি এত অন্ধ হলেন কিভাবে? মানে প্রেমে আমরা অন্ধ হই, খুবই স্বাভাবিক, এই প্রবাদটা এসছেই এই কারণে যে আমরা অন্ধ হই তাই, কিন্তু এত অন্ধতায় বলি, এত অন্ধ। আপনি না আমার প্রোগ্রাম শুনেছেন? কিছুই কি শুনেননি প্রোগ্রাম থেকে? প্রোগ্রাম তো শুনেছেন। দাদা, একটা জিনিস কি জানেন, ওই যে মানুষ যেখানে দেয়ালে পিঠ থেকে যায় সেখানে শেখে। এখন যদি পৃথিবীর সেরা রাজপুত্র এসেও আমাকে যদি বলে তোমাকে ভালোবাসি, আমি আর কোনোদিন কোনো পুরুষ মানুষের দিকে তাকাই না, পারি না, ঘৃণা আসে। আজ অব্দি, আজকে 4টা বছর চলে গেছে। মানে তাহলে কি বিষয়টা পারবেন এরকম হয়ে গেছে যে একটি পুরুষের কারণে, একটি পুরুষের ছলনা বলি, স্বার্থপরতা বলি, নির্মমতা বলি, যত ধরনের মানে কথা বলা যায়, নরপিশাচ বলি কিংবা যাই বলি, সবকিছুর কারণে, একটি মানুষের কারণে সমস্ত পুরুষকে কি আপনি এখন অবহেলার চোখে দেখছেন কিংবা ঘৃণার চোখে দেখছেন? আমি আমার লাইফ দিয়ে অনুভব করেছি আমার জীবনে যে পুরুষ মানুষ সেটা খারাপ, কিন্তু ওই যে আমি বলেছি না যে আমার কলিগরা আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সবাই তো পুরুষ মানুষ। আমি যখন ওখানে জয়েন করি, আমি আমার ফুল মার্কেটিং ডিপার্টমেন্টে আমি একমাত্র মেয়ে, সবাই তো পুরুষ মানুষ, সবার সংসার আছে, সন্তান আছে, কই তাদের তো দেখি না। হয়তো আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবনে যে পুরুষ মানুষটা আসছে, এই জন্য লাইফ পার্টনার হিসেবে পুরুষ মানুষ বলেন, হাজবেন্ড হিসেবে পুরুষ মানুষ বলেন, ভালোবাসার মানুষ হিসেবে পুরুষ মানুষ বলেন, আমার জীবনে নো এন্ট্রি, আমি ঘৃণা করি। কিন্তু ভাই বলেন, বন্ধু বলেন, আপনার সাথে আমার কাজের জন্য, আমার কলিগদের জন্য কাজের জন্য, আপনি একজন দাদা, আমি আপনাকে শ্রদ্ধার চোখে দেখে সম্মান করি। সেই কিন্তু ভালোবাসার জায়গায় তার কোনো পুরুষকে আপনি স্থান দিতে চান না আমার জীবনে না। আপনার জীবনে এত ঘৃণা চলে এসছে ভালোবাসার প্রতি। হারিয়ে যাওয়ার সূর্যটাকে ফিরে পেতে হয়তো 12 ঘন্টা সময় লাগে, কিন্তু যে বিশ্বাসটা আমি হারিয়েছি, সারা জীবনে আর সেটা ফিরে আসবে কিনা আমি জানি না। পারভিন, এখন আমি আপনার সাথে কিছু কাট টু কাট কথায় আছি। সেটা হচ্ছে আপনার জীবনের যেই ভালোবাসার যে ঘটনাচক্র, এই ঘটনাচক্রের যে শব্দগুলো আজ আমরা শুনলাম আপনার মুখ থেকে, এখানে আপনার সবচেয়ে বড় ভুলটা কি ছিল? আপনি কি ভাবেন, নিজেকে যদি নিজেকে বিশ্লেষণ করতে বলা হয়, সবচেয়ে বড় ভুলটা কি ছিল? অন্ধ ছিলেন সেটা তো ডেফিনেটলি, মানুষ চিনতে ভুল করেছিলাম। কেন? মানে আপনি তো অনেক জায়গা পেয়েছিলেন মানুষটাকে পরিপূর্ণভাবে চেনার মতো করে, যথেষ্ট জায়গা আপনি পেয়েছিলেন। কারণ আমার শ্রোতা যারা আছে তারা কিন্তু অনেকে প্রশ্ন করবে যে পারভিন তো অনেক সুযোগ পেয়েছিল জীবনে, যে তার স্বামীর ভুল ত্রুটিকে ভালোভাবে বোঝার মতো, কিন্তু অতিমাত্রায় ভালোবাসি এই শব্দটাকে জীবনে গ্রহণ করবার কারণে হয়তো সেই বিষয়গুলোকে আপনি অবহেলা করে গেছেন। আরেকটা কথাও আছে, ওই যে আমি কিন্তু একবার বলেও ফেলেছি যে আমি মফস্বলের মেয়ে, প্রবাদ বাক্য একটা আছে যে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো, মানে বিয়ে করতে আগে ঘর দেখে বিয়ে করতে হবে, বংশ দেখে বিয়ে করতে হবে, রক্ত ভালো হলে বাচ্চা ভালো হয়, এরকম ট্রেডিশন বর্তমান সমাজে আজকে 18 সাল এখনো আছে। ওইটা তো ভালো ছিল। আমি হয়তো ওরটা ভেবেছি ও একটু দুষ্ট প্রকৃতির, ঠিক আছে, আদরে আল্লাদের ছোট ছেলে সেজন্য হয়েছে, কিংবা সঙ্গদোষে হয়েছে, বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এটা আমার শাশুড়িও বলেছে যে একটু সহ্য কর, ঠিক হয়ে যাবে। একটু সহ্য আর সহ্যের যে উদাহরণগুলো আপনি দিয়েছেন অনেক পার্থক্য। কিন্তু আমি বললাম না যে গুরু আমি 99% পর্যন্ত স্যাক্রিফাইস করেছি, যদি 1% করতো আমার সংসারটা টিকে থাকতো। কারণ আমি চাইনি আজও 2018 সালে দাঁড়িয়ে
আজও সমাজ ব্যবস্থায় এই সমাজের মানুষ আঙুল তুলে দেখায় তুই একটা নারী। কবে এর মুক্তি আসবে আমি জানি না, আমিও তার জন্য লড়ছি। আমি এমন একটা প্রফেশন বেছে নিয়েছি যে প্রফেশন শুধুমাত্র পুরুষদের, বাট আমি সেই প্রফেশনে আছি। আমি বিড়ালের আপনাদের গলায় ঘন্টা বাঁধতে চাই। ডিভোর্স হয়েছে কত সালে তাহলে? 14 আর 2018 পড়লো, প্রায় 4 বছর। যে কথাটি আপনি বলছেন হয়তো আমি আসতাম, আপনি কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমাদের সমাজে প্রায় একটি প্রচলিত কথা আছে যে মেয়ে মানুষ একা থাকতে পারে না, সমাজের বিভিন্ন চোখ তাদেরকে প্রতিনিয়ত দাবড়ে বেড়ায়। এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে কি সত্যি? অনেকাংশেই সত্যি, কিন্তু সবচেয়ে বড় কথা আমি আবারও বলবো যে এটা আমার মধ্যে হয়তো গড গিফটেড, যে আমি এমন একটা প্রফেশনে জব করি মানুষকে প্রফেশন ছাড়াও আপনার আশপাশের দোকানদার, রাস্তাঘাট, সমাজ সবকিছু। সেটার জায়গাটায় আসছি। ধরেন সে কথাগুলো আমার পাশে একজন আমাকে কুদৃষ্টি দিয়ে দেখছে, আমার যদি তার সাথে প্রয়োজন থাকে তাহলে আমি কি করি? আমি করি হচ্ছে যে ওকে ডাইভার্ট করি, আমি এরকম, তুমি আমার সাথে এরকম বিহেভ করো। মানে সেই মানুষটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করে আমি তার সাথে মিশে আসি। আশেপাশে রাস্তাঘাটে অনেক মানুষ, ইভেন আমি কিছু মিথ্যার আশ্রয় নেই যেটা আজকে সত্যি মিডিয়াতে বলছি। যেমন ধরেন আমি কোথাও গেলাম, যারা আমাকে 4 বছর আগে চিনতো তারা তো অনেক কিছু জানে, তারা আমাদের সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা নেই। কিন্তু যারা জানে না, 4 বছর পরে গিয়ে যে ওই সময়টার পরে যাদের সাথে পরিচয়, আমি এখনো কারোর সাথে বলতে গেলে আচ্ছা আপনার হাজবেন্ড কি করে, বাইরে থাকে, দেশের বাইরে থাকে, মিটে যায়, আমি কিন্তু সেফটি। মানে এই ছোট মানে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কৌশলগত কিছু কৌশল আমি বলি। কিন্তু অনেক জায়গায় ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি বলছি হাজবেন্ড কোথায় থাকে, বিদেশ থেকে। কারণ ওর সাথে তো পরবর্তীতে আমার এই ফ্যামিলি নিয়ে কথা হবে না, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা হবে না। এইরকম টাচি জায়গাগুলোতে আমি একদম জাস্ট স্টিল না ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলে চলে আসি। বাইরে কি হচ্ছে, আবার যারা চিনে না, আমার একটা ট্যুর গ্রুপ আছে, আমি ঘুরি ওদের সাথে, কি হচ্ছে না বিয়ে করি না। মানে যখন যেরকম, আবার আমার সত্যি কথা বলতে গেলে কখনো মনে রাখতে হয় না আমি কি বললাম, কিন্তু মিথ্যা কথা বলতে গেলে মনে রাখতে হয় আমি কোন পরিবেশে কোন মিথ্যাটা বলেছি, এটা আমার মাথার মধ্যে আমার মনে রাখতে হয়। কারণ আমি এক এক জায়গায় একরকম বলি, যে এই জায়গাটা যদি আমি বলি যে আমি বিয়ে হয়েছিল, এরকম হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, ও যদি আমার দুর্বলতার সুযোগ নেই, কিন্তু আমি কখনো মিথ্যা বলি না। আমি এই জায়গাটাই সেটাই বলছি, এই যে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, সমাজের বিভিন্ন রক্তচক্ষু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে মিথ্যার যে অবলম্বনগুলো আপনি নিচ্ছেন, সেগুলো কি শুধুমাত্র নিজেকে সেভ করার জন্য? মানে তার মানে কি আমাদের সমাজ এখনো মানে পরিবর্তন হয়নি? কিছু কিছু জায়গাতে হয়তো এখনো কিছু আছে, কারণ একদিনে তো পরিবর্তন হয় না, একদিনে সমাজ আসবে না। বললাম না যে সেই আদি যুগ থেকেই শুরু হয়েছে, সেটা এখন 18 সালেও পরিবর্তন হয়নি, তবে অনেকটাই পরিবর্তন। সে কারণে বললাম যে কিছু কিছু জায়গাতে এখনো পরিবর্তন হয়নি। ভালো যেমন সমাজে বাস করছে, ঠিক অপোজিটে মন্দ, এটাই স্বাভাবিক, যে যেভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আরেকটি কথা যেটা তো আপনি উত্তর বলেই দিয়েছেন, আমি আপনাকে প্রশ্ন করতাম যে এখন সব ছেলেকে আসলে আপনার ওই যে পশুর তালিকাতে আপনি নিয়ে গেছেন, বাট হ্যাঁ সেটা অবশ্যই আপনি বলেছেন যেটা ভালোবাসার ক্ষেত্রে আপনার জীবনে, কিন্তু আপনার ভাই আপনার জন্য সে একই জায়গাতে আছে, আপনার বন্ধু আপনার জন্য আছে, আপনার কলিগ আপনার জন্য আছে। আমি কিন্তু এরকম একটা মানুষ, যদি দেখি কারো ভালোবাসার মধ্যে একটু খুনসুটি হচ্ছে, আমি অনেক সংসার টিকিয়েছি, অনেক ভালোবাসায় জোড়া লাগিয়েছি, আমি মাঝখানে তৃতীয় পার্সন হয়ে ওটাকে আমি যেভাবে হোক জোড়া লাগানোর চেষ্টা করি। দুজনকে নিয়ে আলাদা বসি, দুজনের প্রবলেম আলাদা শুনে তারপরে সলভ করার চেষ্টা করি। কারণ আমার জীবনের যে শূন্যতা, আমার জীবনের যে না পাওয়া, ওরা পাক, আমি দেখি না। পারভিন, আসলে আপনাকে বলার মতো আর কিছু নেই, কারণ আপনি নিজেই যেখানে স্বীকার করেছেন যে আমি অন্ধ ছিলাম ভালোবাসার কারণে কিছু বুঝে। কিন্তু আমার শুধু একটাই মানে প্রশ্ন কিংবা কিছুটা রাগ আপনার উপর হয়েছে যখন আপনি বলছিলেন যে, মানে আমার কথা হচ্ছে যে নিজেকে সম্মান দেওয়াটা সবচেয়ে জরুরি। মানে আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে গুরু আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তো আমি তখন একটা কথা সবাইকে বলি, ইভেন আমার সহধর্মিনীকে আমি বলি, সবচেয়ে বেশি আগে আমি আমাকে ভালোবাসি, তারপর অন্য মানুষকে ভালোবাসি। আত্মসম্মান বোধ কিংবা নিজেকে নিয়ে যদি মানে এতটা অবহেলা করি, তাহলে আমার মনে হয় জীবনের পরিণতিটা এরকমই হয়। গুরু, আমি ছোটবেলা থেকে খুব ডান পিঠে, আমাকে দেখলে হয়তো বোঝা যায় না, কিন্তু খুব মানে আমি এক জায়গাতে আপনার সাথে একমত হতে পারিনি। আমি সব জায়গাতে ঠিক আছে, আমি এক জায়গাতে একমত হতে পারিনি, যেখানে আপনি দেখছিলেন। আজকে তো পারভিন আপনি জীবনে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ডিভোর্স করেছেন, 4 বছর আছেন এবং সমাজের একটি উচ্চ পদস্থ কর্মস্থানে আপনি কাজ করছেন। সেই সিদ্ধান্তটা কেন আজকে থেকে
7 বছর আগে নিতে পারেননি? আরো আগে কেন নিতে পারেননি? নিয়েছেন তো, সেই পারভিনই সিদ্ধান্ত নিয়েছে, তখন কেন নিতে পারেনি? তখন কেন সমাজে কথা আসছিল? ওই যে গুরু, ছোটবেলা থেকে শুনেছি এসেছি যে সব থেকে মেয়েদেরই স্যাক্রিফাইস করতে হয় সংসার করানোর সময়। সংসার ভাঙা বলেন কিংবা যাই হোক, সব মেয়েরা স্যাক্রিফাইস করে। আমাদের সমাজ ব্যবস্থা এটা প্রচলিত। ও যদি একটু স্যাক্রিফাইস করতো, ও সংসারটা ভাঙতো না। ও যদি এই কাজটা করতো, ওর সংসারটা। তার মানে কি আপনি বলতে চাইছেন কিংবা আমরা কি ধরে নিতে পারি অনেকটা এরকম যে সমাজের প্রচলিত কথাগুলোকে কিংবা সমাজের প্রচলিত ধারণাকে বহাল রাখার জন্য হয়তো আপনাকে এরকম। গুরু, আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা তো সত্যি ছিল। আমি বোধহয় আমার ভালোবাসা দিয়ে আমার মানুষটাকে জয় করতে পারবো। মানুষ আপনার বিশ্বাস ছিল, আপনার বিশ্বাসকে এই জন্য আমি আমার লিমিট ক্রস করে একটা ভুল শব্দ আপনি বলেছেন। মানুষ চেঞ্জ হয়, অমানুষ কখনো পরিবর্তন হয় না। মানুষ পরিবর্তন হয়, অমানুষকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনি মানুষের পরিবর্তে একজন অমানুষকে আপনি পরিবর্তন করতে চাইছিলেন। সরি টু সে, হয়তো অনেকের অপছন্দ হতে পারে আমার কথাবার্তা। আমি হয়তো ওকে চেঞ্জ করতে পারবো, এই জন্য সর্বোচ্চ সার্টান করছি। ভুল করেছেন, যে ভুলের অনেক বড় প্রায়শ্চিত্ত হয়তো। আর আমি হয়তো সে শব্দটাকে রিপিট করতে চাই না, কারণ ওই কষ্টটার যে যন্ত্রণা সেটা একমাত্র আপনি জানবেন, এটা আর কেউ জানে না। পৃথিবীর কোন মানুষ যদি বলে যে আমি পারভিনের কষ্ট বুঝতে পারছি, সম্ভব না। আমি একটা জিনিস মাঝে মধ্যে যেন ভাবি যে বিয়ের 1 বছরের সময় বলে নতুন বিয়ে হয়েছে, 1 বছর 1.5 বছর এমনিতেই চলে যায়, মেহেদির রং শুকায় না। আর আমার ঠিক 1 বছর 5 মাসের মধ্যে স্বামী, সংসার, সন্তান। বাট তারপরও আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে বলি, গুরু, আমি পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষ, কারণ আমার আর হারানোর কিছু নাই। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে, খুব সংক্ষেপে উত্তর চাই। আপনাকে তো ভালোবেসে বিয়ে। অনেক শ্রোতা ভাবতে পারে, কিংবা আমিও প্রশ্নটা সরাসরি করি, যে আসলে এরকম একটি কথা শোনা যায় যে একটি মেয়ে যদি চায় স্বামীকে ধরে রাখতে পারে না, এটা হতে পারে না। মানে আমাদের সমাজের প্রচলিত কথা যে আপনি চেয়েছিলেন, কিন্তু আসলে আপনার কি স্বামীর চারিত্রিক বৈশিষ্ট্যটা এরকম যে বিভিন্ন ফুলে ফুলে যে মানে মধু খেয়ে বেড়াবে, এরকমই কি তার চরিত্র? আমার বিয়ের পরে যখন আমি শুনলাম এরকম, ওই যে বললাম বগুড়ার একটা ঘটনা, একটা বাচ্চা নিয়ে 15 দিন যে পরে যে ধরা খেয়ে চাকরি, মানে এটা তো অনেক আগে থেকে অভ্যাস। এবং সে এটা বলতো যে আমি অনেক সুন্দর করে কথা বলি তো, মানুষ পড়াতে পারি। আর মানে সেটা এরকম যে সে কাউন্ট করতো এতগুলা মানুষের সাথে তার রিলেশন, এবং সবটা রিলেশন। বুঝতে পেরেছি। ওই যে বললাম যে আসলে মানুষকে পরিবর্তন করা যায়, একজন অমানুষকে পরিবর্তন করাটা সম্ভব না। পৃথিবীর কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমার একটা কোয়েশ্চেন ছিল গুরু। হ্যাঁ, বল। আপনি পুরো গল্পটা বললেন আপু, তো আপনি বললেন যে আপনার হাজবেন্ড যে বান্ধবী, স্পেশাল ফ্রেন্ড আমরা বলতে পারি, গার্লফ্রেন্ড, ওনার হাজবেন্ড কোথায় ছিল? উনি বিজনেস করতো, উনি ম্যাক্সিমাম টাইপে বাইরে থাকতো, হচ্ছে সেই জন্য হচ্ছে উনি একা থাকতো। আমি কথাটা বলছিলাম, ইভেন আরেকটা জিনিস, আমার বাসায় যে এসেছিল সে ছিল আরেকজন। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বলতে হবে না, আপনার স্বামী চরিত্র সম্পর্কে মোটামুটি আমাদের ফুল সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে, ধারণা হয়ে গেছে। আপনার সেই হাজবেন্ডের যে ফ্রেন্ড ছিলেন, গার্লফ্রেন্ড, সেই হাজবেন্ড কখনো আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেনি যে তার সংসারটাও টিকে থাকুক? না, সে তো আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, প্রয়োজনে আমি গিয়ে ওর সাথে সংসার করবো, তা তোকে সংসার করতে দিব না, আমাকে ফোন করে। আচ্ছা তাসমি, এখন আমি একটা বিষয় বলি, আমি যে কথাগুলো বলেছি মূলত আমাদের আজকের পারভিনের যে লাইফ স্টোরি অথবা লাভ স্টোরি, যেটা ভালোবাসার যে অধ্যায়টা আমরা শুনলাম, সেখানে মূল প্রবলেমটা ছিল হচ্ছে তার স্বামী আসলে কখনো এখানে, কখনো সেখানে, কখনো ওখানে, বিভিন্ন খানে যাওয়াতে তার আসলে অভ্যাস ছিল। একটি শব্দ আমাদের গল্পতে উঠে এসেছে, সেটা হচ্ছে পরকীয়া, যেটি আমাদের সমাজের এখন একটা হাই সোসাইটি স্টাইল বলা যায়। অনেক ক্ষেত্রে যে একটু আগে পারভিন যেটা বললো যে আলো, চরিত্রটির নাম ছিল আলো, আলোর হাজবেন্ড চাকরি করতো অন্য জায়গাতে, ব্যবসা করতো। এখনকার সমাজে তুমি যেটা দেখবে যে বিয়ে করার আগে এক মুহূর্ত, সেটা অন্য বিষয়, ছেলেদের 2-4টা করে গার্লফ্রেন্ড থাকছে, আবার মেয়ের এত খুশি হওয়ার কিছু নেই, মেয়েদেরও 2-4টা করে বয়ফ্রেন্ড থাকছে। এটা এখনকার একটা স্টাইল হয়ে গেছে। আমাদের যেমন ফেসবুকে 2-3টা আইডি থাকে, এখন 2-3টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও থাকতে হবে, এরকম একটা বিষয় হয়ে গেছে, কখনো এর জন্য কখনো ওর জন্য। বাট বিষয়টা হচ্ছে অনেক ছেলেই মনে করে থাকে যে আসলে বিয়ের পর আমাদের পুরুষত্ব দেখানোর জন্য, এবং আমরা যে পুরুষ সেটাকে প্রমাণ করবার জন্য ঘরে বউ রেখে আরেকটি মেয়ের সাথে ঘুরে বেড়ালে খুব কৃতিত্বের বিষয়। আসলে এতে পুরুষত্ব প্রমাণ পায় না, এতে কতটা কাপুরুষ আপনি কিংবা কত কার পুরুষের পরিচয় দেয় সেটা আপনি প্রতিনিয়ত দিচ্ছেন। আবার ঠিক একইভাবে
আমি দেখেছি অনেক মেয়েকে যে দেখা যায় আসলে কর্মজীবনে তাসমিয়া তুমি খেয়াল করে দেখবে যে যখন বিয়ে হয় একটি পুরুষ বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পরে তার সংসার চালানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক ছেলেকে ব্যস্ত থাকতে হয়। খুবই স্বাভাবিক। সকাল 9টা 5টা 9টা 8টা 10টা এরকম অফিস করতো। ওই সময় একটি মেয়ে মনে করে থাকে আমার পাশের বাড়ির ওই ভাবিটিকে দেখি যে ভাইয়ের সাথে এত হেলে দুলে হেসে দুলে কথা বলছে, ওই বান্ধবীটাকে দেখি সে তার হাজবেন্ডকে নিয়ে কিংবা বয়ফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছে, আমি তো যেতে পারছি না। ওই যে শূন্যস্থানটা থাকে ওই শূন্যস্থানে না হঠাৎ করে কোনো না কোনো জায়গা থেকে শূন্যস্থানটা পূরণ হয় যেটা তার হাজবেন্ড করে না। আমি তোমাকে বলি এটা খুবই আমি দেখেছি আমার কাছের কিছু মানুষজনদের কাছ থেকেও শুনেছি কিংবা দেখা হয়েছে, সমাজের বিভিন্ন অংশ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে যে একটি মেয়ে যখন এই ধরনের একটা হীনমন্যতায় ভুগছে যে আমার স্বামী আমাকে সময় দিতে পারছে না কিংবা আমার স্বামী আমাকে দামি গিফট দিতে পারছে না, ওই সময় একটি খুব মানে মোটামুটি পয়সা আছে এরকম বা একটি মানুষের সাথে সম্পর্ক করে ফেলার প্রবণতা কিংবা যে মানুষটি তাকে প্রতিনিয়ত সময় দিতে পারবে সেরকম একটা সম্পর্ক করে ফেলার প্রবণতা আছে, এগুলোকে খুব ইজিলি ভাবে নিচ্ছে যে হতেই পারে। বিষয়টা হচ্ছে সময়গুলোর ব্যবধানটা না 1 বছর 2 বছর কিংবা একটি সময়ের জন্য। ঠিক নেশা, এটা তো একটা নেশা। সেই নেশাটা যখন কেটে যাবে তখন ছুঁড়ে ফেলে দিতে কিন্তু আসলে 2 সেকেন্ডও সময় লাগবে না। পারভিন, আপনি আমার সাথে এই বিষয়টিতে একমত কিনা আমি জানি না। আপনার হাজবেন্ডের যে চরিত্রটা এই ধরনের মানুষ আসলে কোথাও যে স্টে করতে পারে না, এবং এক সময় সে আশপাশের কাউকে পাবে। ইভেন আমি অনেক মাধ্যমে পরে 1 বছর পরে একটা মেয়ে যেভাবে হোক এনি হাও আমাদের এখানে ইন্টার্নশিপ করতে, ও বলেছে যে একটা ব্যাংকের মধ্যে গিয়ে ওকে নাকি আমার হাজবেন্ডকে ওই আলো নাকি জুতা দিয়ে মারতে গিয়েছিল। দেখেছেন, আমি যেটা বলছিলাম যে আসলে এরা কারোর সাথে সুখী হতে এটাকে পারবে বলেছি না। যে যেটা আমি খুব নোংরা ভাবেই বলেছি গুরু, যে যে থুতু আমি একবার ফেলে দেই সেটা আমি আর চাটি না। আমি কিন্তু খুব জিদ্দি, তো আমি কথাটা শুনতেই চাই না। না, আমি ওটাই বলছি যে এই ধরনের মন মানসিকতা যে সকল পুরুষ এবং নারী উভয় পক্ষই, আমি কাউকেই মানে বিশেষ পক্ষ নিয়ে বলছি না যে হ্যাঁ আমি পুরুষ বিধায় পুরুষদের জয়গান গাবো, মেয়ে বিধায় আপনি মেয়েদের বলবেন, সেটা না। ভুল ভুল, সঠিক সঠিক, সেটা ছেলে হোক কিংবা সেটা মেয়ে হোক। আমার সংসারে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ঝামেলা ঘটে, ভুল থাকে। আপনি সেই ভুলটাকে সুযোগ দিয়েছেন, সংশোধন করবার চেষ্টা করেছেন, কিন্তু ওই যে বললাম পাত্রটি ভুল ছিল। আপনি যে পাত্রতে পানি রাখতে চেয়েছিলেন সে পাত্রটি ছিদ্র ছিল, সেখানে পানি রাখলেও কখনো পানি থাকবে না, কারণ প্রতিনিয়ত তার ওই চলে যাবার অভ্যাস। এই জন্য বললাম যে গুরু, আমার আশপাশের তো অনেক মানুষ, আমি যদি এখন একটা মোড়ে গিয়ে দাঁড়িয়ে যদি আমি বলি যে আমি বিপদে পড়েছি, 2000 লোক কিন্তু আসবে, এই এরিয়ায় চলে আসবে, কারণ সেরকম প্রায়োরিটি। কিন্তু এই মানুষগুলাই কিন্তু আজকে আমার 6-7 বছরের সহযাত্রা, পথের সাথী। একটা মানুষ আমাকে বলতে পারে না তোর অন্যায় ছিল। এটাই আমার পরিতৃপ্তি। না, কেউ বলতে পারেনি, কিন্তু আমি সর্বোচ্চ ট্রাইটা করেছি। আমি আপনার পক্ষে কথা বলছি, বাট আমি আপনার বিপক্ষে একটি কথা বলবো। যারা এই মুহূর্তে পারভিনকে শুনবেন আমি বলবো, আমি আসলে সবাইকে সাপোর্ট করি, বাট এই ধরনের ঘটনাকে আমি সাপোর্ট করতে পারি না। তার কারণ হচ্ছে ভুল আমি 1 বার 2 বার 3 বার সুযোগ দিতে পারি, বারবার আমি ভুলকে সুযোগ দিতে পারি না। বিশেষ করে যদি কোনো ছেলে কিংবা যদি কোনো মেয়ে তার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিংবা ভালোবাসার পার্টনারের ক্ষেত্রে হাতে নাতে ধরনের সুযোগ পেয়ে থাকে, ভাই তাকে সেকেন্ড টাইম সুযোগ দেওয়ার মতো কোনো সময় কারোর থাকা উচিত না। আমার একটা বেবি হয়ে গেছে। না না, আমি বেবি হওয়ার আগের কথা বলছি। ডেফিনেটলি বেবি হওয়ার পরে সিচুয়েশনটা আলাদা, বাট বেবি হওয়ার আগেও আপনার হাতে অনেক সুযোগ ছিল, কিন্তু যে আপনি বললাম অত্যন্ত অমায়িক, আপনি এত বেশি অমায়িক এবং এত বেশি ভালো ছিলেন যে ভালোতার মানে ভালোর সুযোগ নিয়ে আপনার হাজবেন্ডের যে ধরনের কর্মকাণ্ডগুলো করা উচিত ছিল সে পরিপূর্ণভাবে সেগুলো সম্পাদন করেছে, তাতে সে কোনো ত্রুটি রাখেনি। আমার মনে হয় যে আমার শ্রোতারা এই মুহূর্তে যারা শুনছেন, আমার বন্ধুরা এই মুহূর্তে যারা শুনছেন, তারা পারভিনের কথা থেকে যেই বিষয়গুলো জানা উচিত ছিল কিংবা যে বিষয়গুলো পরিষ্কার হবার মানে ছিল, আমি চেষ্টা করেছি সেই প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে করার। আবারও বলি, ভালোবাসার কিন্তু আসলে কোনো দোষ নেই। পারভিনের স্টোরি থেকে হয়তো অনেকে ভাবতে পারে যা কালকে থেকে ভালোই বাসবো না। আসলে ভালোবাসার কোনো দোষ নেই, দোষটা হয় হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেবার, দোষটা হয় ভালোবাসার মানুষটাকে নির্বাচন করা। তো আমার মনে হয় বিদায় বেলায় পারভিন যদি কিছু বলতে চান, একদম শেষ বেলায় শ্রোতাদের উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবার জন্য শুধু একটাই মেসেজ, প্রথমত আগে মানুষ চিনেন। মানে আমি বলবো যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা কোনো বিষয় না, ব্যক্তি মানুষ যদি ভালো হয়, যার হাতটা শক্ত করে ধরা যাবে, যেখানে নির্ভর করা যাবে। কারণ একটা মেয়ে চায় একটা নির্ভরতার হাত, যেখানে আস্থা রাখা যায়, যেখানে ট্রাস্ট আছে। ভালোবাসা একটু কম থাকলেও বিশ্বাসটা অটুট থাকতে হবে, তবেই সেই ভালোবাসাটা টিকবে। আর সম্মানটা থাকতে হবে যে আপনাকে ভালোবাসবে, আপনার মতন করে আপনাকে ভালোবাসবে।
আরেকটি কথা আমি বলতে চাই পারভিনের কথা সূত্রমত আমি বেশ কিছু কথা নোট করে রেখেছিলাম, কিন্তু পারভিনের বিভিন্ন কথায় আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে পারভিনা মানে একটু সিনিয়র মানুষ তো আমি কোনো খুব বেশি বকা দিতে পারিনি। তা না হলে আসলে যদি ছোট হতো আমি আসলে বকা দিতাম। কারণ হচ্ছে যে এরকম ভুল আমি সাপোর্ট করতে পারি না। আমি 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 রিয়েলি আমি আপনার প্রতি যথেষ্ট পরিমাণ সহমর্মিতা প্রকাশ করছি, কিন্তু তারপরও যে সুযোগগুলো ছিল এরকম মানুষের জন্য জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন হয়তো 4 বছর পর নিয়েছেন, বাট আরো আগে নিলে হয়তো জীবনটা আরো সুন্দর হতে পারত আপনার। আমি একটি কথা বলি, পারভিন তার কথার মাঝখানে কিন্তু একটা কথা বলেছে, বন্ধুরা যারা তোমরা শুনছেন কিংবা শুনছো, ভালোবেসে বিয়ে করেছি তো যাবো কোথায়, কি বলবো এই শব্দটি আপনি বলেছেন, আমি নোট করে রেখেছি যে প্রায় হয় কাকে যখন বলবো? কাকে কারণ বাবা বলবো? মাকে বলতে গেলে হ্যাঁ, বলবে, তোর পছন্দের মতো করে তো আমরা বিয়ে তো করেছিস। না করিনি। Yes. এই কথাটা আমি আমি বন্ধুদের কাকে উদ্দেশ্যে বলবো? বলতে চাই, এই জন্য বলি না। তাসমিহা সহ সকল মানে বন্ধুদেরকে বলছি, যারা আছেন যারা শুনছেন বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে বলছি ভালোবাসো, ভালোবাসা অনেক পবিত্র, বাট এমন কাউকে ভালোবেসো না যে পরবর্তীতে বাবা মা বন্ধু বান্ধব কারো কাছে মুখ দেখাতে পারবে না। বাবা যদি তখন না বলে যে তোকে তো বলেছিলাম ওই ছেলেটা কোনো জাতের না, মা জানি না বলে যে কেন বলেছিলাম তো যে তোকে সুখে রাখতে পারবে না। তো একটু ক্যালকুলেটিভ হওয়া জরুরি। ভালোবাসবো অন্ধ না হয়ে মোটামুটি এক চোখ খোলা রেখে ভালোবাসুন, এক চোখ অন্ধ করুন আর এক চোখ খোলা রাখুন, তাহলে সে ব্যালেন্স থাকলো। দেখলামও আবার অন্ধ, মানে এক চোখ বন্ধ রাখা, পুরোপুরি অন্ধ হয়ে ভালোবাসা না। আমি পক্ষপাতী না, আমি কখনোই ছিলাম না। যারা আমার অনুষ্ঠান আগেও শুনেছ, অন্ধ ভালোবাসার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কারণ সেখানে